বিকাল বেলায় নিতে, ঠিক আছে? না ভাইয়া, বিকেলে না, সন্ধ্যার থেকে হইলেও ভালো হয়, আমার বিকেলে হবে না। আচ্ছা দেখি, যদি আমরা আসলে বেশি পার্টিসিপেট পাই আমরা ওইদিকেই দেখি। আসলে আমার উপর না তো, সেটা হলো তাদের উপরে। এখন দেখি, শুরু করি। এখন যে টাইমটা আছে ওইটাও ঠিক আছে, মোটামুটি ভালোই আমার জন্য, মানে আমার এইটাতে সুবিধা হচ্ছে আর কি, ওই জন্য বলতেছি আমি। এবার দেখ, আচ্ছা আর না হয় সবগুলো সন্ধ্যা থেকে করতে পারেন, 6টা থেকে হলেও হয়। আচ্ছা দেখি, আমার তো নিজস্ব কিছু পার্সোনাল টাইম আছে না, আমারও তো একটা ফ্রি ব্যাপার আছে। যে বুঝছি। আজকে আমি সকালে ফ্রি, আমি সকালে ফ্রি না। বুঝতে পারছেন? এই জন্য আপনার সাথে আমি কথা বলতে সকালে নিতে পারছি। আপনি বেসিক্যালি যদি চিন্তা করেন তাহলে দেখা যায় অনেকেরই ক্লাস থাকে সকালবেলা। হ্যাঁ আমার কোনো হ্যাঁ সমস্যা নেই, বাট মানে মোস্টলি যদি চিন্তা করেন সবার হ্যাঁ, এই সন্ধ্যার যে দিকে ভালো। ভাবছি যে সন্ধ্যা অথবা বিকালের দিকে, যেমন শনিবার সাধারণত কোনো ভার্সিটি বা কোথাও খোলা থাকার কথা না, যতটুকু জানি আমি। জি ভাই, অফ হ্যাঁ থাকে। হ্যাঁ, শনিবারে খোলা থাকে না, হ্যাঁ ক্লাসও শনিবারে খুব একটা হয় না। হ্যাঁ। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। হ্যাঁ, স্ক্রিন দেখা যেতেছে? জি ভাইয়া, আচ্ছা। টাস্ক দিয়েছিলেন আপনি, ভিডিওটা হ্যাঁ, দেখছি। টাস্ক থেকে আমি এখন টাস্ক থেকে শুরু করবো আপনাদের কাছে। তো একজন করে বলেন যে কে কি লজিক ইউজ করছেন। যান, আব্দুল্লাহ মিরাজ ভাই, আপনি নিজে শুরু করেন। আপনার হ্যাঁ ভাইয়া, লজিকটা কি ছিল? আমি কি করছি যে আবার দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি, এক্স এন্ড ওয়াই। ওই দুইটারে আমি এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি দিয়ে দিচ্ছি। আপনি নিয়েছেন এক্স ওয়াই ও এক্স ইকুয়াল এ, ওয়াই ইকুয়াল জি, বি। মানে এ বি এক্স ওয়াই নিছি, তারপর এক্স ইকুয়াল টু। তারপর তারপর এ ইকুয়াল এক্স করছেন, জি, তারপর বি ইকুয়াল ওয়াই করছেন, ওয়াই। সরি, এ ইকুয়াল ওয়াই বি ইকুয়াল এক্স করছেন, এটাই তো? জি, আচ্ছা, মানে আর কোন চিন্তাই। লজিক, আর কোন লজিক মাথায় আসে নাই? আহ, ভাই, চিন্তা করার সময় পেয়েছি মাত্র 10 মিনিট, এখনো চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কয়টা ভেরিয়েবল ইউজ হয়েছে টোটাল? এক, দুই, 4টা। তিন, চার। এটা কি কমানো যায় না? যায় কিন্তু। আচ্ছা, প্লাস চিন্তা করতে ইকুয়াল হবে। টাইপ কিছু। প্লাস দিয়ে আছে, এক্স জোর দিয়ে আছে, মানে বিট ওয়াইজ অপারেটর দিয়ে আছে। আর আপনি যেরকম টেম্পোরারি ভ্যালু দুইটা নিছেন, টেম্পোরারি ভ্যালু একটা দিয়েও আছে, আবার পয়েন্টার দিয়েও আছে, ঠিক আছে? জি আমি একটা একটা করে বলতেছি। তো এখন বলে ইমরান ভাই, আপনি তো আমাকে দেখাইছিলেন, আপনারা তো লজিক মনে হয় এটা ছিল। জি ভাইয়া, জি আমি ওই যে টেম্পোরারি দুটো আলাদা এ আর বি হ্যাঁ নিয়েছে, তো হ্যাঁ ওখানে হ্যাঁ। টেম্পোরারি করে দিচ্ছে আর কি ওভাবে। আর আর কোন লজিক মাথায় আসছে? না ভাই, আমার মাথায় আর কোনো লজিক আসে নাই আর কি। আচ্ছা এটা আমি মোটামুটি ভাবে পারছি। আচ্ছা। মাজেদ আব্বু? এই আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, না এগুলো করার চেষ্টা করবেন, যদি না করেন তাহলে আপনাদের জন্য পুরোপুরি সমস্যা, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। দেখা যাবে যে নেক্সট ক্লাস থেকে আমি এমন একটা টপিক, মানে টপিক পড়াইতেছি যেটা বেসিকটা নিতেছি আমি আগের ক্লাস থেকে। আপনারা যদি তখন না বুঝেন, আমার ওই জিনিসটা বুঝাইতে হলেও অন্যদের একটু বিরক্তির শিকার হইতে পারে। বুঝতে পারছেন? জি, বুঝছি। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে আসলে করা যেতে পারে তিনটা বইয়ের মধ্যে, তাই তো? নাম আচ্ছা, আমি শুরু করার আগে একটা জিনিস বলে নিই। আহ কম্পাইলার কি করে? কম্পাইলার হলো আমাদের প্রতিটা লাইন একটা একটা করে রিড করে, এটা তো সবাই জানে। রিড করার পর যদি সব জায়গায় ঠিক থাকে তখন সে কম্পাইল করে, এটা তো জানে সবাই আশা করি, তাই না? জি। হ্যাঁ আচ্ছা। তো ঠিক সি প্রোগ্রামিং এর ক্ষেত্র বা যেসব জায়গায় কম্পাইলার ইউজ করা হয় সেখানেও তারা সেম কাজ করে। আর বিভিন্ন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য কম্পাইলার বা ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সেম ক্লাস করে, তারা লাইন বাই লাইন করে, কিন্তু কম্পাইল হওয়ার সিস্টেমটা ভিন্ন। এখন আমি কি বলতেছি, লাইন বাই লাইন ক্লাস কাজ করে তার মানে কি, আপনার প্রথম লাইনে যে কাজটা আছে তারা সবার আগেই প্রথম লাইনের কাজটা কমপ্লিট করবে।
সেকেন্ড আমি একটু ফন্ট কালার এটা চেঞ্জ করে নিই, আর কালারটাও চেঞ্জ করে দিই green। Control E। হ্যাঁ, আচ্ছা আমি কি বলছি যে কম্পাইলার কি করে, তার প্রথমে যে কাজটা আছে সেটা পুরোপুরি আগে কমপ্লিট করে, তারপরে ধরেন এই লাইনে যে কাজটা আছে সেটাও কমপ্লিট করবে, ঠিক আছে। এখন ধরেন এই নাম্বার লাইনে যখন আসছে সে একটা বড় একটা ব্লক পাইছে, কি পাইছে, বড় একটা ব্লক পাইছে, যে ব্লকের ভিতরেও আরো অনেক কাজ আছে, ঠিক আছে। কম্পাইলার কি করবে, এই লাইনে যখন যাবে তখন তারা এই ব্লকের পুরাটা কাজ শেষ করে, পুরা ব্লকের কাজ শেষ করার পরেই তারা পরবর্তী লাইন এক্সিকিউট করবে। এই জিনিসটা সবাই বুঝতে পারছে কি বলছি? ভাইয়া আরেকবার। আচ্ছা, যেমন ধরেন এখানে যেমন এই করেই যাই, আমি কি বলছি কম্পাইলার তারা প্রতিটা লাইন বাই লাইন কাজ করে, তারা একটা লাইনের কাজ শেষ হওয়ার পরে পরবর্তী লাইনের কাজ শুরু করে। যেমন এখানে লাইন নাম্বার 1, তারা সবার আগে এই লাইনের কাজ করছে, করার পর এই লাইনে কিছু পায় নাই, আর এই লাইনে গেছে, এই লাইনে আসছে, সিকোয়েন্সিয়ালি আর কি একটা করে। হ্যাঁ সিকোয়েন্সিয়ালি একটা পর একটা। এখন দেখেন এই লাইনে যে কাজটা আসছে এটা কিন্তু একটা পুরো একটা বড় ব্লকের কাজ, তাই না? এই কাজের ভিতরেও আবার অনেকগুলা ব্লক আছে, অনেকগুলা লাইন আছে, তাই না? কম্পাইলার কি করে, তারা প্রথমে এখানে ঢুকে, তাদের এই লাইনে ঢুকছে, লাইনে দেখে যে আমার একটা বড় একটা পাওয়া গেছে, ব্লক পাওয়া গেছে কাজ করার জন্য। তারা ততক্ষণ না পর্যন্ত এই লাইনেরই কাজ করবে যতক্ষণ না পর্যন্ত তাদের ভিতরে সব কাজ কমপ্লিট হয়ে যায়, বুঝতেছেন? যখন কাজটা কমপ্লিট হয়ে গেছে তখন তারা পরবর্তী লাইনে এক্সিকিউট করবে। জি ক্লিয়ার? বুঝছি, জি বুঝছেন? এটাও কিন্তু একটা মাথায় রাখার মতো জিনিস, কারণ আপনাদের পরবর্তীতে যে ফর লুপ পাবেন, তারপর ইফ এলস স্টেটমেন্ট পাবেন, তারপর ওয়াইল, ডু ওয়াইল, অ্যারে, কি এগুলো প্রোগ্রামিং এ সব, কি সুইচ আছে? হ্যাঁ সুইচ আছে, সুইচ, ব্রেক, কন্টিনিউ, এগুলো আছে। যেমন সুইচ আর কন্টিনিউ আপনার এবং ব্রেক, এই তিনটা প্রতিটা ল্যাঙ্গুয়েজ আছে। আমি যতগুলো করছি, আমি করছি পাইথন করছি, আর করছি, জেএস করছি, জাভা করছি, এবং সি, এবং সি প্লাস প্লাস। ঠিক আছে, এই কয়টা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি সবগুলো পাইছি, ইভেন এইগুলো পাইছি সব। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমি এখন একটা একটু লজিক ধরি, আর লজিক শেষ করে তারপর আপনাদেরকে একটা কোড দেখাবো, আপনাদের সামনে কোড লিখবো, সমস্যা নেই। আপনার কি ইউজ করছেন, আপনারা প্রথমে দুইটা ইনপুট নিচ্ছেন এ আর বি, এই তো দুইটা ইনপুট আমি এ আর বি নিছি, এবং দুইটা টেম্পোরারি ভেরিয়েবল এক্স আর ওয়াই নিছেন, তাই তো? তারপর কি করছেন, করার জন্য এক্স ইকুয়াল এ ইকুয়াল ওয়াই, বি ইকুয়াল এক্স, এটা তো আপনাদের লজিক। জি আচ্ছা, ঠিক আপনাদের মতো আমি কিছু সেম লজিকটাই কাজ করব। মাজেদা আপু, আপনি যেহেতু করেন নাই, আপনি কি এই লজিকটা বুঝতেছেন বা এটা কাজ কি? আচ্ছা, আমি এক্ষেত্রে আমরা আপনাদের এই টেম্পোরারি ভ্যালু লজিকটা আমি একটু মিনিমাইজ করতে পারি। কিভাবে মিনিমাইজ করতে পারি দেখেন, এটা কিন্তু অনেক মেমোরি কনজিউমিং। যদি আপনি অনেক বড় একটা কোম্পানির সাথে তুলনা করে দেখেন, যেখানে দুইটা নাম্বার সোয়াপের কাজ হয় হলো অনেকবার, 1000 মানে লাখ লাখ বার হয়, তখন কিন্তু এটা অনেক বড় একটা মেমোরি কনজিউম করতেছে। তখন যদি এই দুইটা টেম্পোরারি ভ্যালুর বদলে আপনি যদি যে কোনো একটা টেম্পোরারি ভ্যালু নিতে পারেন, তখন আপনার জন্য একটু হলো মেমোরি সেভ হবে, তাই না? তো এটা কাজ কিভাবে করা যায়, কাজ হলো এটা এইভাবে, এ বি এবং টেম্পোরারি ভ্যালু একটা। আমি যদি একটা কাজ করি, আমি টেম্পোরারি ভ্যালুর ভিতরে যদি যে কোনো একটা ডাটা রেখে দিই এবং আরেকটা ভ্যালুর
মান যদি এই ডাটার ভিতর ইনসার্ট করি এবং যে ডাটাটা ইনসার্ট করছি তার ভিতরে যদি টেম্পোরারি ভ্যালুটা রেখে দিই তাহলে আমার নাম্বারটা সলভ হয়ে গেল না? এক্সাম্পল, ঠিক আমি এই লাইন যে 3টা লাইন লিখছি এই 3টা লাইন এক্সিকিউট করব আপনাদের ড্রয়িং এর মাধ্যমে। ধরেন আমার এর মান 2, বি এর মান 5। প্রথম কাজ কি? প্রথম কাজ টেম্পোরারি ভ্যালুর ভিতরে এর মান রাখা। টেম্পোরারি ভ্যালুর ভিতরে এর মান রাখা, তার মানে টেম্পোরারি ভ্যালু কত? 2। তারপরে কাজ কি? এর ভিতরে বির মান রাখা, এর ভিতরে বির মান রাখা, তার মানে এখানে আমার এর ভ্যালু কত আসে? 5। তারপরে কাজ কি? বির ভিতরে টেম্পোরারি ভ্যালু রাখা, বির ভিতরে টেম্পোরারি ভ্যালু রাখা, তার মানে আমার এটার ভ্যালু কত আসে? 2। দেখেন আমার বর্তমানে এ আর বির ভিতরে ভ্যালু কি আছে? 5 আর 2, নাম্বার সলভ হয়ে গেছে না? ক্লিয়ার? যেতে রেসপন্স করতেছে না? আবার একটু যদি clear? হ্যাঁ, জি ভাই এখন ঠিক ক্লিয়ার, আছে। বুঝতে পারছি। ক্লিয়ার। আচ্ছা, একজন বলছেন যে বুঝেন নাই, তাই তো? আমি জি তাহলে ভাই। তাহলে একবার বলি। এই যে আমি আবার বলছি লাইন বাই লাইন কাজ করে, আপনি যে লাইনে কাজ আগে দিবেন সে আগে ওই লাইন এক্সিকিউট করবে, তারপর পরবর্তী লাইনে যাবে। তবে টেম্পোরারিটা আসলে কিভাবে নিব, মানে কিভাবে লিখবো এটা সম্পর্কে? একটা ভেরিয়েবল নাম লিখবেন টিএমপি, টেম্পোরারি। ইচ্ছা টেম্পোরারি এক্স, টেম্পোরারি ওয়াই, যা ইচ্ছা তাই লিখবেন। ভেরিয়েবল তো আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। ও এই যে আচ্ছা আমার কোডটা এটা, আমি কোডটাই লিখছি এখানে, ঠিক আছে? এই যেরকম প্রথমে এ আর বি ইনপুট নিলাম, এ এর মান ধরেন 6, বি এর মান হলো 3, তাই না? আমি কি করছি? টেম্পোরারি ভ্যালু এর মান, টেম্পোরারি ভ্যালুর ভিতরে এর মান রাখতেছি, টেম্পোরারি ভ্যালুর ভিতরে এর মান রাখতেছি, তার মানে 6। টেম্পোরারি তারপর এর ভিতরে বির মান রাখতেছি, এর ভিতরে বির মান রাখতেছি, তার মানে 3। তারপর বির ভিতরে টেম্পোরারি ভ্যালুর মান রাখতেছি, তার মানে কত আসছে? 6। দেখেন দুইটা নাম্বার এখন সলভ হয়ে গেছে, এর মান এখন 3, বির মান এখন 6। বুঝে গেছে? জি ভাই, আচ্ছা মানে কিছুটা লুপের মতো আর কি। লুপের মতো না, লুপে যদি চলে যান জিনিসটা বেশি কমপ্লেক্স হয়ে গেল। এই জিনিসটা অনেকটা ভেরিয়েবল এক্সচেঞ্জের মতো, ঠিক আছে? এই ভেরিয়েবল এক্সচেঞ্জ আপনার অনেক কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ক্লিয়ার ভাই। আচ্ছা, এটা একটা গেল, তাই তো? আরেকটা দেখি। আমি টেম্পোরারি ভ্যালু ইউজ করছি, আমি জাস্ট খালি এখন অপারেটর ইউজ করবো, কিছু না। অপারেটর কি কি ইউজ করা যায়? অ্যারিথমেটিক অপারেটর দিয়ে করা যায়, আর বিটওয়াইজ অপারেটর দিয়ে করা যায়, ঠিক আছে? আমি এখানে কোড দিয়ে লিখে দিতেছি, কোড লিখলে বুঝতে পারবেন। এ ইকুয়াল এ প্লাস বি, বি ইকুয়াল এ মাইনাস বি, এ ইকুয়াল এ মাইনাস বি। এটা হলো কোড অপারেটরের সাহায্যে, ঠিক আছে? ম্যাথ, নর্মাল ম্যাথ, লজিক, দেখেন কিভাবে কাজ করে। এ বি, প্রথম লাইন কি? এ ইকুয়াল এ প্লাস বি, ধরেন এর মান হলো 1, বি এর মান হলো 6। প্রথমে এ ইকুয়াল এ প্লাস বি, তাই তো? তার মানে বর্তমানে আমার এর মান কত আসে? 7। 7। তারপর বি এর মান কি? বি ইকুয়াল এ মাইনাস বি, বি এর মান কত 1। আসে? 1। তারপর এর মান কি? এ ইকুয়াল এ মাইনাস বি, কত হয়? 6। সব হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখানে আমি হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। বলতেছি যে আমি এখানে প্রথমে ইকুয়ালি এ প্লাস বি নিলাম, এরপর আবার এ ইকুয়ালি মাইনাস বি, এটা বুঝি হুম, নাই। এটা লজিক, এটা ম্যাথ। মানে আপনি কোশ্চেনটা সলভ করার জন্য আপনি একটা ম্যাথের লজিক ইউজ করছেন জাস্ট। এটা আপনার কোড করতে করতে এই টাইপের লজিক মাথায় আনতে হবে, মানে প্র্যাকটিস করতে করতে এই টাইপের লজিক আপনার মাথায় ঢুকে হবে, বুঝতেছেন? জি বুঝছি। তার জন্য আপনার প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করতে হবে। সেম কনসেপ্ট, জাস্ট ওই যে সিকোয়েন্সিয়ালি বললেন না, সেটাই আর কি just। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এ এখন আপডেট হয়ে গেছে পরে আর কি, ওইটা করার পরে। এরপরে আপডেট হয়ে গেছে, এরপর আপডেট হয়ে গেছে। আপনার ভ্যালু কিন্তু অল টাইম আপডেট হতেছে, ভেরিয়েবলের যায়। ভেরিয়েবল কি বলছি, যে ভেরিয়েবল একটা স্পেস নিয়ে নেয়, সেটা ততক্ষণ আগের ভ্যালুটাই নিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত না আপনি সেটা চেঞ্জ করতেছেন। দেখেন এখানে কিন্তু এর মান আপনি চেঞ্জ করতেছেন,
এখানে বি এর মান আপনি চেঞ্জ করতেছেন, এখানে এর মান আপনি চেঞ্জ করতেছেন, বুঝছেন? অ্যাসাইন অপারেটর। তো যে আমার প্রথমে এ এর মান মানে a ইকুয়াল a প্লাস b এর পর আমার ওইখানে a এর কাজ শেষ। হ্যাঁ, হ্যাঁ, এর কাজ এখানে শেষ। এখানেই শেষ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বুঝছি। এই লাইনের কাজ এখানেই শেষ। এখন আমি আর সে আর অন্য কোনো লাইন দেখবে না, ও এর পর পরই এই লাইনে এসে বলবে। সে আর অন্য কোনো লাইন দেখবে না। আমি যেটা বললাম আচ্ছা লাইন বাই লাইন কাজ করে, আর সে অন্য কিছু দেখে না। সে হলো ভেরিয়েবল গুলার ডাটা আনে, বসায়, একটা রেজাল্ট দেখায়, কোম্পানি আর কিচ্ছু দেখে না। ঠিক আছে? এখন বিটওয়াইজ অপারেটরের কাজ আছে সেম। এ বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে আমরা ইউজ করব হলো এক্সঅর। এক্সঅর আর এক্সঅর হলো একটা অনেক পাওয়ারফুল একটা অপারেটর। এক্সঅর দিয়ে অনেক কিছু করা যায়, প্রাইম নাম্বার বের করার থেকে শুরু করে অনেক কিছু করা যায়। তো এক্সঅর দিয়ে কিভাবে করে, সেম ঠিক এরকম ফর্মুলাই, কিন্তু দেখলে আপনাদের আরো মজা লাগার কথা। এ এক্সঅর বি, বি ইকুয়াল এ এক্সঅর বি, সি ইকুয়াল এ এক্সঅর সরি এ ইকুয়াল এ এক্সঅর বি। শেষ। এটা হলো বিটওয়াইজ অপারেটর সহ্য। এখন এটা কিভাবে হয়েছে আপনারা নিজেরা খাতায় একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এটা আমি দেখাবো না, এটা আপনাদের কাজ। ভাইয়া এই যে হ্যাঁ এই হ্যাঁ 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 জায়গায় যে আমরা নাম্বার গুলা দিব এগুলা কিভাবে, মানে এগুলা কি 0 আর 1 এ কনভার্ট হয়ে তারপর কাজ করবে? হ্যাঁ, তা আমি কি বললাম যে আপনি যে নাম্বার গুলো দিতেছেন এগুলো কিন্তু যখন কম্পাইল হতে গেছে তখন কিন্তু পুরোপুরি বাইনারিতে কনভার্ট হয়েছে, তাই না? জি জি। আপনার এই প্লাস গুলো কিন্তু সব বাইনারিতেই যোগ হইতেছে। আমরা জাস্ট খালি ডেসিমালের আউটপুটটা দেখতেছি আর ইনপুটটা ডেসিমালে দিতেছি, কিন্তু তাদের কাজ সব হইতেছে বাইনারি। ঠিক আছে? তো যখন আমি এটা ইনপুট দিছি, তাহলে যখন সে কম্পাইলার কাজ করা শুরু করছে, এর ভ্যালুটাকে তারা বাইনারিতে কনভার্ট করছে, বির ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করছে, তারপর তারা এক্সিকিউট করছে, বাইনারি এক্সিকিউট করছে, তার ভ্যালুটা স্টোর করছে। ঠিক আছে? বড় যদি কোন সংখ্যা নেই, ধরেন যে a ইকুয়াল টু 501 আর b ইকুয়াল টু নো 300, প্রবলেম, নো প্রবলেম। না তাহলে মানে জিনিসটা এমন a ধরেন 3 বা 4 বা b ইকুয়াল টু 4 এমন যদি ধরি তাহলে তো মানে বোঝা যায়, বাট বড় সংখ্যাগুলো মানে বুঝবো কিভাবে যে হ্যাঁ 100টা হবে? হ্যাঁ, এটা হলো প্র্যাকটিসের উপর করতে করতে। এক্সরের অনেক প্যাটার্ন আছে, বুঝতে পারছেন? এক্সরের অনেক প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলা বুঝার জন্য অনেক প্রবলেম সলভ করতে হয়, অনেক বই পড়তে হয়। তাহলে কি এটা ঠিক একটা আছে? টাস্কের ভিতরে পড়ে এটা? হ্যাঁ, এটা টাস্কের ভিতরে অবশ্যই পড়ে। কারণ আচ্ছা কিসের ভাই। জন্য, আপনারা যখন এক্সর জিনিসটা সলভ করতে যাবেন আপনাদের মাথায় অবশ্যই এটা কাজ করবে যে আসলে কি এটা কাজ করতেছে কিনা। তখন আপনারা এক্সর নিয়ে একটু পড়াশোনা করবেন, তাছাড়া জীবনও করবেন না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি মুছে দিলাম। ভাইয়া এক্সরটা কিভাবে প্রকাশ করছি আমরা, মানে এক্সরের আপার ক্যাপ, আপার ক্যাপ? পাওয়ারটার মতো। পাওয়ার টার্ম। আচ্ছা। আর ভাইয়া এটা হচ্ছে যে যদি আমার এ এবং বি এর ভ্যালু গুলো ইন্টিজার বা মানে এই ধরনের কোনো ডিজিট থাকে তাহলে আমরা করতে পারছি, কিন্তু ওই প্রথমে যে লজিকটা দেখাচ্ছেন ওখানে তো আমরা স্ট্রিং কেও মানে ওই জাতীয় ক্যারেক্টার কেও তো সলভ করে দিতে পারি, মানে এখানে তো আসলে ক্যারেক্টার কে সলভ করা পসিবল হচ্ছে না, তাই না? এখানে এখানে এটা হ্যাঁ এগুলোতে। এখানেও সির ক্ষেত্রে আপনি ক্যারেক্টার সলভ করতে পারবেন না, কিন্তু আপনি টেম্পোরারি ভ্যালু দিয়ে হলো আপনি ক্যারেক্টার রাইট। সলভ করতে পারবেন। এটা আর হলো এই আপনার নাম্বারের জন্য, এটা নাম্বারের জন্য। আচ্ছা আচ্ছা, এই দুইটা হচ্ছে নাম্বারের জন্য। আর হ্যাঁ আর হ্যাঁ, টেম্পোরারি যেটা প্রথমে যেটা ভাই দেখাইছেন সেটা হচ্ছে যে এটা যে কোনো কিছুর জন্য, হ্যাঁ, মানে যে যেটা কোনো কিছুর ক্যারেক্টার জন্য। থাকে সেটার জন্য আমরা হ্যাঁ সলভ করতে পারি। হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই। আচ্ছা আচ্ছা। তাহলে ক্যারেক্টারের ক্ষেত্রে কি মানে অন্য স্টাইলে? ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি টেম্পোরারি ভ্যালু ইউজ করতে পারেন, অথবা যে কোনো অন্য একটা লজিক ইউজ করতে পারেন, এটা আপনার উপর। সাধারণত আমি আহ এই যে এই দুইটা ইউজ করি না কখনো। ঠিক আছে? কারণ অনেক বেশি লেখা মনে হয় আমার কাছে। তো আমি ইউজ করি সাধারণত একটা টেম্পোরারি ভ্যালু দিয়ে, যেটা দেখাইলাম কিছুক্ষণ আগে, মনে আছে? এটা দিয়ে আপনি যে কোনো ধরনের সলভ করতে পারবেন, স্ট্রিং থেকে শুরু করে যে কোনো ধরনের কিছু। ঠিক আছে? এই দুইটা শুধু নাম্বারের জন্য। ওকে। টেম্পোরারি ভ্যালু যে কোনো ভ্যারিয়েবল হইতে পারে। হ্যাঁ, যে কোনো ভেরিয়েবল দিতে পারেন আপনি। বললাম না, টেম্পোরারি ভ্যালু যে একটা ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল না আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। এখন ভেরিয়েবল কি টাইপের হবে এটা আপনার হাতে, ডাটা টাইপটা আপনার হাতে। আপনি এটাকে ক্যারেক্টার রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, নাম্বার রাখতে পারেন,
তাই না? জি ভাই। আচ্ছা ভাই, ওই যে একটা ডেটা টাইপ ছিল মেবি ডাবল, যেটা ওইটা আসলে কি ডাবলটা? ডাবল হলো আপনার ফ্র্যাকশন। এটা মনে হয় কাট হয়ে গেছিল, তাই না? জি ভাই। আচ্ছা, ফ্র্যাকশন কে আপনি দুই ভাবে ভাগ করতে পারেন। একটা হলো ফ্লোট, মানে দুইটা টাইপের ডাটা টাইপ আছে, আর একটা হলো ডাবল। এই দুইটার মধ্যে পার্থক্য হলো তাদের রেঞ্জ, আর কিছু না। মানে মেমোরিতে তাদের রেঞ্জ কতটুকু, তার শুধু এটাই পার্থক্য। ডাবলের রেঞ্জ একটু বেশি ফ্লোট থেকে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি ড্রয়িংটা ইরেজ করলাম। আমার কেমন দুইটা নাম্বার সোয়াপের লজিক কি আমার এখন দেখাই দিতে হবে? মানে কোড করে দেখাবো না, লাগে আপনারা বুঝছেন, আপনারা প্র্যাকটিস করবেন কোনটা? ভাই না, আমি এটা প্র্যাকটিস দেখানো করতে লাগবে চাই। না ভাইয়া, এটা ভাই আমরা ইনশাল্লাহ পারবো ভাই। আপনি আচ্ছা বলছিলেন ঠিক 1 ঘন্টার আগে নাকি, মানে চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, করছেন 1 ঘন্টা তো চিন্তা করছেন নাকি করেন নাই? 10 মিনিট করছি, তারপরে চিটিং করছি ওই যে। হ্যাঁ, এসব চিটিং করে না, নিজে নিজের খাল কেটে কুমির আনবেন, তাছাড়া কিছু করার নাই। আচ্ছা, আমরা তাহলে আজকে শিখবো হলো ইফ এলস স্টেটমেন্ট, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো আমরা। কন্ডিশনাল, ঠিক আছে, আমাদের আজকে টপিকের নাম। আমার হাতের লেখা কিন্তু খুবই বাজে, ঠিক আছে? তো কারো সমস্যা হলে আমি সিম্পলি স্টেটমেন্ট, সরি। আপনি কি মাউস দিয়ে লিখতেছেন না? না না না, আমি গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখতেছি, আমার ও হাতের আচ্ছা আচ্ছা। লেখা। ইফ ইফ আছে, ইফ এলস আছে, এলস ইফ আছে, নেস্টেড ইফ এলস আছে, আর নর্মালি এলস আছে। এগুলো হলো আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? নর্মাল, সাথে আছে কিছু, একটা হলো সুইচ। গ্রাফিক্স ট্যাব বলতে কি ওই যে বিভিন্ন ট্যাবের মধ্যে থাকে, কলম দিয়ে লেখেন যে ওইটা? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সুইচ, ঠিক আছে। এটা হলো আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। আমি তাহলে শুরু করি পড়ানোটা। জি। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কি? কন্ডিশনাল স্টেটমেন্ট হলো যে আপনার প্রোগ্রাম যদি কোনো একটা কন্ডিশনের উপর বেস করে, তখন সেটাই কন্ডিশনাল স্টেটমেন্ট। যেমন ধরেন আপনাকে বললো যে আমার এই ব্লকের কাজটা ডিপেন্ড করবে যদি আমার এক্স এর মান 5-এর থেকে বড় হয়, ঠিক আছে? তোমাকে আমি একটা কন্ডিশন দিয়ে দিছি। এই কন্ডিশন গুলা অ্যাপ্লাই করার জন্য আমি যে স্টেটমেন্ট ইউজ করি সেগুলোকে বলি কন্ডিশনাল স্টেটমেন্ট। তার মানে কি, আমি আপনাকে একটা শর্ত দিয়ে দিলাম না, যদি এক্স এর মান আমার 5-এর থেকে বড় হয় তাহলে আমি এই ব্লকের কাজ করব, এই ব্লকের নাম দিয়ে দিলাম স্টেটমেন্ট 1। তাহলে ইংলিশ কথাবার্তার মতো করে আমি জিনিসটা লিখি, সেটা এভাবে আসে আসলে। সেকেন্ড, সেটা আসলে এভাবে আসে যে ইফ x is greater than 5, then statement 1, তাই না? জি। তাহলে কি, আমি এভাবে লিখতেছি না, ইফ কন্ডিশন x is greater than 5, then statement 5 বা statement 1। এখন এটা যদি কোডে লিখি, if x is greater than 5 সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট 1। বুঝে গেছে? এটা হলো আমার স্ট্রাকচার, ইফ লেখার স্ট্রাকচার। এখন বললো যে এক্স এর মান যদি 5-এর থেকে বড় হয়। হ্যালো, হ্যালো। জি জি,
এখানে স্টেটমেন্ট 1 দ্বারা কি বুঝাইছে, মানে কেন এটা দিল? স্টেটমেন্ট ওয়ান বলতে আমি বুঝেছি জাস্ট যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো একটা কোড বা যে কোনো একটা লাইন, এই জন্য আমি এটাকে স্টেটমেন্ট আচ্ছা, তো বলবো। ওই যে যদি x যদি 5 এর থেকে বড় হয় তাহলে হয় তাহলে আমি এটা এক্সিকিউট করবো করবে এটা। পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ এটাই বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার যেহেতু ইফ বলছে, তখন আপনাকে কখনো বলে দিতে পারে যদি এক্স এর মান 5-এর থেকে বড় না হয় তাহলে তুমি কি করবা, বলে দিতে পারে। এমন হইতে পারে যে এক্স এর মান 5-এর থেকে বড় হইলে স্টেটমেন্ট ওয়ান, আর যদি এক্স এর মান 5-এর থেকে ছোট হয় তাহলে স্টেটমেন্ট টু, ঠিক না? অথবা বলতে পারে যে শুধু এক্স এর থেকে 5-এর থেকে বড় যারা আছে তারা স্টেটমেন্ট ওয়ান করবে, আর বাকি যারা আছে সব স্টেটমেন্ট টু করবে, এটাই না? তো এটাকে আমি কিভাবে কোডে ভাষা লিখতে পারি? কোডে ভাষার আগে আমরা ইংলিশ ভাষা লিখি। ইফ x is greater than 5, then statement 1, এবং কি বলছি, 5-এর থেকে যারা বড় আছে তাদের জন্য স্টেটমেন্ট 1 আর সবার জন্য স্টেটমেন্ট 2। যদি x এর থেকে 5 যদি বড় হয় তাহলে স্টেটমেন্ট 1, অথবা বাকি যারা আছে তারা এক্সিকিউট করো কি স্টেটমেন্ট 2। বুঝতেছেন? এটা হলো নরমাল ইংলিশ ভাষায়। তাহলে আমি ইফ এলসটা কিভাবে লিখবো? ইফ কন্ডিশন সেম ব্র্যাকেট স্টেটমেন্ট 1 এলস। এলস এর ভিতরে কি আমার কোনো কন্ডিশন দেওয়া দরকার আছে? দেওয়া দরকার নেই। কারণ কি, আমি ধরে নিছি এটা সব কন্ডিশন শেষ হওয়ার পরে যা থাকবে ওটাই এলস, তাই না? এই যে কন্ডিশন বাদে বাকি যে কোনো কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, বাকি যে কোনো কন্ডিশন স্টেটমেন্ট 2। বুঝে গেছে? একটু ক্লিয়ার? জি। আচ্ছা, সেভটা করে নেই। এটা তাহলে ক্লিয়ার করে দিলাম। এখন ইফ এলস স্টেটমেন্ট তো দেখালাম, এখন আসবো আমরা নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস মানে কি আসলে? মানে হলো একটা ইফ এলস এর ভিতরে আরেকটা ইফ এলস, মানে ইফ এর ভিতরে ইফ, তার বাইরে এলস, তার বাইরে ইফ। এটা হলো আমার নেস্টেড ইফ এলস, ঠিক আছে? যেমন যেমন আপনাকে এমন একটা কন্ডিশন দিতে হবে, ধরেন আপনার একটা পরীক্ষায় একটা কোশ্চেন আসছে এরকম যে এক্স এর মান যদি 5-এর থেকে বড় হয় এবং এক্স এর মান যদি 6-এর থেকে বড় হয় তাহলে স্টেটমেন্ট 1, তাছাড়া স্টেটমেন্ট 2। মানে কি, আমার প্রথম কন্ডিশন হলো আমার এক্স এর মান অল টাইম 5-এর থেকে বড় হয়, তখন চেক করতে বলছে যে 5-এর থেকে যারা বড় আছে তাদের মধ্যে যারা 6-এর থেকে বড় তারা স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে এবং বাকিরা কি করবে, স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। জিনিসটা বোঝা গেছে? তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইলো এরকম, এখানে ইফ, কথা হচ্ছে স্টেটমেন্ট 2 মানে হচ্ছে 6 থেকে ছোট হ্যাঁ যারা। 6-এর থেকে ছোট কিন্তু 5-এর থেকে বড়, বুঝছেন? অথবা 5-এর বড় এবং ইকুয়াল। আমি দেখাই আসতে আসতে, আমি একটা করে ব্লক বুঝাই। আচ্ছা, অথবা রিয়েল লাইফ কি প্রবলেম বলা যায়? রিয়েল লাইফ প্রবলেম বলতে গেলে যে, আচ্ছা এ প্লাস এর ক্ষেত্রে বলি আমি। এ প্লাস কখন হয়? যদি আপনার গ্রেড যদি আপনার 80-র উপর থাকে, তাই না? এখন যদি আপনাকে বলে যে গ্রেড 80-র উপর এ প্লাস এর মধ্যে কতজন আছে যারা 90-র উপর পাইছে, তখন আপনি চেক করবেন কিভাবে? তখন চেক করবেন এইভাবে না, গ্রেড 80-র উপর এবং গ্রেড 90-র উপর, এভাবে চেক করবেন আপনি। জি। প্রথমে বললো যে গ্রেড 80-র উপর যারা আছে তাদের মধ্যে কারা কারা গ্রেড 90-র উপর মানে পাইছে। আগে প্লাস তারপরে গোল্ডেন হিসাব। আগে প্লাস তারপর গোল্ডেন এজ, তাই তো? জিজ্ঞেস করতেই পারে
তো এটাকে আমি কিভাবে লিখবো? আমি কিন্তু কোনো অপারেটর ইউজ করবো, অপারেটর ছাড়া কিভাবে লিখবো? সেটা হলো এরকম, ইফ গ্রেড 80, তাই না? এখন তারপর কি বলছে? আমাকে বলছে গ্রেড 90 উপর কারা আছে তার ডিটেলস বের করো। তখন আমি কি চেক করতে পারি? ইফ গ্রেড 90, তখন আমার স্টেট কাজ করবে। এখন আপনাদের কথা থাকতে পারে, আমার কেন এরকম নেস্টেড করার দরকার আছে, তাই না? আমি তো ডিরেক্ট লিখতে পারতাম ইফ গ্রেড ইকুয়াল 90 বা গ্রেড ইজ গ্রেটার দেন 90, তাই না? এখন জিনিসটা, ইফ ইউজ দিয়েও করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, জি জি, বলতেছি চাইলে তো এই কোডটা ইফ ইউজ দিয়েও করা যায়, হ্যাঁ। ইফ এলস এ করা যায়। এটা আপনাকে একটা জাস্ট খালি একটা ছোট একটা সিনারিও বলতেছি। এখন চিন্তা করেন যে আপনার স্টুডেন্ট আছে 1 কোটির মতো বা 50 লাখের মতো, তাই না? এখন যখন জিনিসটা লুপে ঘুরবে, আপনার খুব মানে আপনার তখন কাজ থাকবে লুপে ঘোরার সময় জিনিসটাকে ডিক্রিমেন্ট বা মিনিমাইজ করে আনা, ঠিক আছে? আপনি যখন এই একটা লজিকটা কাজ করে দিচ্ছেন, তখন আপনি কোডের অনেক অংশ আপনি হলো অমিট করে দিতেছেন, যে আপনার এখানে চেক করার দরকারই হইতেছে না, ঠিক আছে? আপনি চাইলে এই লাইন থেকে আরেকটা মানে পরবর্তী কমান্ডে চলে যেতে পারেন, এই লাইন থেকে আরেকটা পরবর্তী কমান্ডে চলে যেতে পারেন। তো এই ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য আমার তখন এই নেস্টেড ইফ এলস শিখতে হয়, বা নেস্টেড ইফ এলস এর লজিকটা কাজে লাগে। যদি আপনি তখন নেস্টেড ইফ এলস কাজে না লাগান, তখন এমন হতে পারে যে জাস্ট খালি একটা ইফ এর জন্য বা একটা ইফ চেক না করার জন্য বা একটা লজিক কমানোর জন্য আপনার টাইমটা 1 মিনিট থেকে বেড়ে 20 মিনিট হয়ে গেছে, বুঝছেন? তখন জি। আমার এইসব এসব অমিটের কাজ বা মিনিমাইজেশনের কাজটা লাগে। আচ্ছা ভাই, আমি তার একটা মানে কি যে মানে নেস্টেড গুলা আর কি এফিশিয়েন্ট হয় আর কি, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি লেখার থেকে? এটা এমন না, এটা ডিপেন্ড করে আপনার কোড লেখার স্টাইলের উপর, ঠিক আছে? যেমন এটাকে আরো অনেক ভাবে লেখা যায়, যেমন এইটা অনেক ওই ভাবে যে উনি যে বললেন যে মানে আবার যদি আরেকটা ইফ এলস দিয়া করি তাহলে কি সময় হ্যাঁ, কনজিউমিং এমন কিছু টাইম? তখন হইলো প্রথম ধরেন যখন আপনি আলাদা আলাদা লিখবেন, ইফ ধরেন দুইটা লিখছেন, সে কি করবে? সে প্রথমে এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইন দেখবে যে এই লাইনের সাথে মিলে নাই, তারপর সে কি আবার এই লাইনে যাবে, এই লাইনে যেয়ে দেখবে যে এই লাইনটা মিলছে কিনা। এখানে কিন্তু একটা টাইমিং এর ব্যাপার স্যাপার আছে, তাই না? আমরা চিন্তা করতেছি ছোট একটা ডাটার জন্য, কিন্তু জিনিসটা যদি অনেক বড় ভাস্ট আকার হয়ে যায়, তখন এই জিনিসটা একটা বড় ইফেক্ট ফেলে, বুঝতে পারছেন? এটা আচ্ছা ভালো আচ্ছা, একটা ইফেক্ট ফেলে। বুঝতে পারছি। যদিও ইফ এলস এর আমার টাইম কমপ্লেক্সিটি ও অফ 1, এটা আমি কিছুক্ষণ পরে বলবো টাইম কমপ্লেক্সিটি, মানে কিছুদিন পরে ও অফ 1, তাও মাঝে মাঝে এটা ইফেক্ট ফেলে। আর লিমিটেশন আছে যে একটা নেস্টেড লুপের ভিতরে কতটা লুপ বা? না, এরকম কোনো লিমিটেশন নাই। আপনারা এটা শেখার কারণ হলো যে আপনারা যখন লুপ পড়তে যাবেন, তখন আপনার লুপের অনেক জায়গা থেকে ব্রেক করতে হবে, অনেক কন্ডিশনের জন্য লুপটা ব্রেক করতে হবে, মানে লুপটা এখানে স্টপ করতে হবে, অনেক কন্ডিশনে লুপটা কন্টিনিউ করে অন্য একটা লাইন নিয়ে যেতে হবে। তখন এই যে স্টেটমেন্ট গুলো আছে বা এই কাজগুলো যে করবেন, এই কাজগুলো ডিপেন্ড করতে পারে এটার উপর, ডিপেন্ড করতে পারে এটার উপর, আপনার লজিকের উপর ডিপেন্ড করবে। এই হ্যান্ডলিংটা আপনি যত ইফিসিয়েন্টলি করতে পারবেন, তত তো আপনার কোড ভালো হবে, বুঝতেছেন? আমরা লুপে গেলে জিনিসটা আরো ভালো করে বুঝবেন। আসলে জিনিসগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, তো তো আপনি যদি এগুলো না শিখেন বা না প্র্যাকটিস করেন, তো ওইখানে যে আপনার অনেক হ্যাসেল পাইতে হবে, বুঝছেন? কোড করে বুঝাইলে আর কি সুবিধা হইতো বুঝতে। হ্যাঁ, আমি কোড করে বুঝাবো, আমি বেশি বলতেছি। হ্যাঁ, আরেকটা একটা হলো, কোশ্চেন ভাই। হ্যাঁ ওকে, প্রত্যেকটা ইফে কি আমার এলস লিখতে হয়? এরকম কোনো কি কোনো কিছু আছে? না না না, প্রত্যেকটা ইফ এলস লিখতে হয় না, আপনি আলাদা ইফ লিখতে পারেন, কিন্তু আলাদা এলস লেখা যায় না। এলস লেখার কন্ডিশন হলো আপনার আগে একটা ইফ থাকতে হবে, ঠিক আছে? এখন আরেকটা হলো ইফ এলস ইফ। এটার মানে কি আসলে? ধরেন আপনার একটা এই যে এই এ প্লাস এর বা গ্রেডের কথা বলি, সে আপনাকে বললো যে একটা মার্কস দিলাম বা তোমাকে আমি একটা গ্রেড দিলাম, এই গ্রেড দেখে বলে দাও যে গ্রেডের বা সরি, আমি তোমাকে একটা নাম্বার দিলাম, নাম্বার দেখে বলে দাও এটা গ্রেড আসলে কি, তাই না? একটা প্রবলেম দিল, তখন আপনার গ্রেডের কি কি আমার ভাগ আছে
যে 80 এর উপরে পেলে এ প্লাস, 75 এর উপরে পেলে এ, 70 এর উপরে এ মাইনাস, তারপর কি 65 বি প্লাস, 60 বি মাইনাস, বা বি 55 বি মাইনাস। আমি জাস্ট এটা ধরে নিছি, কারেক্ট হইতে পারে আবার ভুল হইতে পারে, ঠিক আছে। এখন দেখেন আমার কি, যখন একটা নাম্বার আমি তাকে ইনপুট দিতেছি, যখন তাকে ইনপুট দিতেছি, তখন ওই নাম্বারের গ্রেড বের করার জন্য কি আমার অনেকগুলা কন্ডিশনের উপর চেক করতে হইতেছে না? প্রত্যেকটা কন্ডিশন আমার চেক করতে হইতেছে না? যেমন ধরেন আমি যে নাম্বারটা বলি, জাস্ট খালি তাকে এমন বলে দিই, জাস্ট খালি আপনারা যে ইফ লেখে যদি করেন তাও চলে, কিন্তু আপনি এটা চাইলে ইফ এলস দিয়ে করতে পারেন। কিভাবে করতে পারেন? একই লাইনে করতে পারেন। দেখে ইফ এলস কিভাবে। প্রথমে চেক করলাম ইফ যদি নাম্বার যদি আমার কিসের থেকে বড় হয়, 80 থেকে বড় হয়, তখন কি আমি এটা গ্রেড কি বলতে পারি? গ্রেড হলো এ, বলতে পারি না? এখন কথা আছে যে এইটার পরবর্তীতে যে আমার আরেকটা লজিক আসতেছে, যে এইটা না হইলে তাহলে আমার অন্য কন্ডিশনে যদি কাজটা করে, মানে কি অন্য কন্ডিশন যে কি 75 উপরে আছে কিনা, এই কন্ডিশন যদি আমি চেক করতে চাই, তখন আমি এটাই হয়ে কাজ করতে পারি। এলস ইফ, অথবা চেক করো যে নাম্বার 75 উপর বড় আছে কিনা, তখন গ্রেড বি। এইটাও মানলো না, এইটাও মানে নাই, এইটাও মানে নাই, তখন আপনি আবার দিতে পারেন যে তাহলে আবার চেক করো যে এলসি মানে যে অথবা মিলছে কিনা যে নাম্বার ইকুয়াল 70। বুঝতেছেন? জি ভাই, মানে এলসিফিও কন্ডিশন মাস্ট ইফের হ্যাঁ, মতো। কন্ডিশন মাস্ট ইফ এর মতো। এটা মানে কি, এটা মানে প্রথম ইফ যদি কাজ না করে, তখন আপনি ভাবতে পারেন যে এই ইফ এর কাজ না হইলে তাহলে আমার একটা কন্ডিশন আছে, তুমি চেক করো যে এই কন্ডিশন কাজ করে কিনা। এই কন্ডিশনে কাজ না করলে তুমি যার একটা এলস ইফ দেন, তখন তুমি চেক করো এই কন্ডিশন আছে। বুঝতেছেন? জি ভাই। আচ্ছা, যদি বুঝেন তাহলে তো অনেক ভালো। আমি তাহলে কোডে চলে যাই। ক্লাস রেকর্ড করতেছি না? হ্যাঁ, করতেছি। তো যেহেতু সফট টু নাম্বার দিছি, আমি এটা তো ইউজ করতেছি না, আমি একটা নতুন লিখি কন্ডিশনাল স্টেট। ও, দেখা যায়। আমরা যে আজকে মানে এখন যে কোডটা দেখলাম, সেম আমরা সেম জিনিসই করবো এখন। তার আগে আমরা একটা ছোট একটা কোড দেখে নিই, যে আমি একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ এই জিনিসটা দেখবো। কি দেখবো? আমি একটা নাম্বার ইনপুট দিব, ওই ইনপুট দেওয়ার পর আমি চেক করব যে নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ। আমি ধরে নিলাম নাম্বারটা ইন্টিজার, নাম্বার 1, নাম্বার 2, তাই তো? স্ক্যান করবো, স্ক্যান এফ %d %d ঠিক আছে। এখন আমার কি করার কথা, আমি এখন চেক করব নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ। না, আমি আসলে এটা করলি, আমি এখন চেক করবো নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ। তো কোন একটা পজিটিভ হইতে হইলে তার কন্ডিশন কি? নাম্বার অলওয়েজ 1 এর থেকে বড় হবে বা 0 এর থেকে বড় হবে। আর নেগেটিভ হলে তার কন্ডিশন কি? 0 এর থেকে যদি ছোট হয়, তাহলে কি আমি ধরে নিই, আপাতত ধরে নিই 0 থেকে যদি বা 0 সমান এবং 0 থেকে ছোট যে নাম্বার আছে সেটা আমার নেগেটিভ নাম্বার। যদি 0 কোন ধরনের পজিটিভ বা নেগেটিভ নাম্বার, আমি ধরে নিলাম যে
জিরোর ছোট গুলা হলো পজিটিভ এবং জিরোর থেকে জিরোর বড় যেগুলো নাম্বার আছে সেগুলো হলো সরি জিরোর থেকে যেগুলো বড় আছে এবং জিরোর সমান যেগুলো আছে সেগুলো পজিটিভ এবং জিরোর ছোট গুলো হলো নেগেটিভ। আমি এখানে প্রিন্ট করি প্রিন্ট এফ নাম্বার 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 ইজ নেগেটিভ, এখানে প্রিন্ট করি প্রিন্ট এফ। পজিটিভ হবে না ভাইয়া, জিরো থেকে বড়। আচ্ছা 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 আমি ভুল দেখছি, নেগেটিভ। আমরা এখন এটা রান করি, একটা নাম্বার দেই, একটা নাম্বার ধরে দিলাম 5, তাই কি দেখানোর কথা নাম্বারই পজিটিভ। এখন আমি আবার রান করি, একটা নাম্বার দিলাম হইলো -9, কি দেখানোর কথা নাম্বার নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা ভাই এখানে আমি চাইলে কি যে ইফেও একবার প্রিন্ট করলাম ইলসেও একবার প্রিন্ট করলাম, চাইলে এটা মানে যেহেতু দুইবার প্রিন্ট করতেছি আমি একবার প্রিন্ট করা যাবে এখানে? এখানে তখন আপনি যদি একবার প্রিন্ট করতে চান তখন আপনার কন্ডিশন ওইভাবে লিখতে হবে, কিন্তু একবারে আপনি প্রিন্ট করে দুইটা দেখাতে পারবেন না। দেখানোর কারণ আপনার জিনিসটা ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর। আপনি যখন কন্ডিশনটা অ্যাপ্লাই করেন, এই যে আমি আপনাকে বললাম না লাইন বাই লাইন কাজ করে, বুঝলাম না? জি বলছি। সে যখন প্রথমে কন্ডিশনটা চেক করে যে ইফ নাম্বার 0 থেকে বড় নাকি ছোট, সে যখন এই কন্ডিশনটা চেক করে তখন হলো যদি এই কন্ডিশনটা মিলে যায়, এই কন্ডিশনটা যদি মিলে যায় তখন সে এলস এর এই কোডটা সে চেক করে না। ঠিক আছে? আচ্ছা যদি আপনার এমন হয়ে গেল যে আপনি চাইতেছেন যে এখানে প্রিন্ট করবেন না, চাইতেছেন শুধুমাত্র এখানে প্রিন্ট করবেন, আমি চাচ্ছি একেবারে লাস্ট লাইনে আসি প্রিন্ট করব। হ্যাঁ আপনি যদি এখানে চান ফার্স্ট লাইনে এসে প্রিন্ট করবেন, তাই তো? আপনার লজিক অনুযায়ী দেখেন আমি কি করলাম, এখানে লাস্ট লাইনে প্রিন্ট করলাম। বলেন এটার উপর কি আপনার কোনো হাত আছে? এটা কিন্তু নরমালি এক্সিকিউট হয়ে যাবে, নাম্বার ইজ হাবি যাবি, দেখলাম এটা। হ্যাঁ এখন বলেন এই লাইনের উপর আমার কোনো কন্ডিশন কাজ করতেছে না, করতেছে না, বলেন বুঝতেছেন না, তাই তো? এখানে তো হ্যাঁ কাজ করবে না, তো এখানে কোনো কন্ডিশন কাজ করবে না। হ্যাঁ তাহলে কি আপনি কি একেবারে আনতে পারবেন কোনো প্রিন্ট? না হ্যাঁ কিভাবে? হ্যাঁ দুইভাবে আনতে হবে। আপনি এখানেও প্রিন্ট আনতে পারতেন দুই ভাবে বা একভাবে যদি আপনি কন্ডিশনাল অপারেটর ইউজ করতেন। কন্ডিশনাল অপারেটরটা কি আপনাকে বলতেছি, পরে আপনাদেরকে বলবো। ঠিক আছে? আচ্ছা এই কন্ডিশন কি বুঝছেন? মানে এতটুকু কি আপনারা বুঝছেন যতটুকু মার্ক করলাম আমি? জি বুঝছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা না বুঝলে কিন্তু সাথে সাথে বলেন, নইলে অনেক ঝামেলায় পড়বেন। আচ্ছা এখন আমি কি এটা আমার লজিকটা একদম সোজা করার জন্য আমি কি বলছি, 0 থেকে সমান এবং 0 থেকে বড় যেগুলো নাম্বার আছে সেগুলো পজিটিভ, কিন্তু 0 কিন্তু আসলে কোনো পজিটিভ নাম্বার না বা নেগেটিভ নাম্বার না। তাহলে আমি এই কেসটা কিভাবে হ্যান্ডেল করব? আপনি চাইলে বললেন যে আমি 0 ক্ষেত্রে আমি কোনো কিছু দিব না, আমি একটা কোড লিখলাম 0 থেকে বড় হলে পজিটিভ, 0 থেকে নেগেটিভ ছোট হলে নেগেটিভ। এটা যদি কোনো ইউজার আমার 0 ইনপুট দেয় তাহলে সে আমার কি ইনপুট সে আমাকে কি রেজাল্ট দিবে বলেন তো? এখন বলেন কেন আমার নাম্বারটা নেগেটিভ আসছে? 0 থেকে ছোট, হ্যাঁ এটা থেকে ছোট। হ্যাঁ লজিকটা আসছে 0 থেকে ছোট। তাহলে কি আমার এই প্রোগ্রামটা ভুল আছে না? কোডটা কিন্তু ভুল, আমার কোড যে লিখছি এই কোডটা হলো আমার ভুল লেখা হয়েছে। তো এই কেসটাকে আমার হ্যান্ডেল করতে হবে না। এই যে এই টাইপের ছোট ছোট কেস গুলাকে বলা হয় কর্নার কেস। ঠিক আছে? তো এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি? এলস এলস ইফ কি লিখতে পারি? এলস ইফ আরেকটা কন্ডিশন, কন্ডিশনটা কি? নাম্বার ওয়ানটা যদি আমার 0 সমান হয় তখন আমি প্রিন্ট করব নাম্বার ইজ 0।
এখন আমি দেই, কম্পাইল করি, রান করি, দেখেন তুমি 0 দিলে ঠিক আছে, নাম্বার ইজ 0। জিনিসটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, ফাইন। তবে Hello? এই যে ইকুয়াল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নাম্বার ইকুয়াল 0 মানে কি 0 পজিটিভ না নেগেটিভ না ওইটা বুঝাচ্ছে? না আমি কি ইকুয়াল ইকুয়াল মানে কি? ইকুয়াল ইকুয়াল কি অপারেটর ছিল মনে আছে? সমান ওই পাশটা মানে হ্যাঁ, ইকুয়ালের এটা হলো যে এই পাশ আর এই পাশ সমান কিনা, তাই তো? জি নাম্বারের ভিতরে এখন আমার নাম্বার কত আছে? এই যে এইটার ক্ষেত্রে 0 নাম্বার ভ্যালুর ভিতরে আমার কত আছে? 0, 0 তাই না? এখানে আবার কত আছে? 0। 0 দুইটা এখন কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেল। জি তার মানে কি আমার এই ব্লকটা আচ্ছা আমার কন্ডিশন ফিল আপ করছে, তার মানে সে কোথায় ঢুকবে? এই ব্লকের ভিতরে ঢুকে যাবে, ঢুকাবো, এই লাইনটা কাজ করবে, কিন্তু তার আর ভিতরে আর কাজ করবে, আর নিচে আর আসবে না। আর আসবে না। বুঝে গেছে? জি বুঝছি। আচ্ছা ভাই, এই যে ইকুয়াল অপারেটর মানে কয়টা আছে সি প্রোগ্রামে? যেমন একটা ইকুয়াল দিলে তো মানে আমি অ্যাসাইন করলাম ভ্যালুটা, আর হ্যাঁ, দুইটা একটা আর equal তিনটা। তিনটা নাই, সি প্রোগ্রামে তিনটা নাই, জাভাস্ক্রিপ্টে তিনটা দিয়ে বোঝাই equal, আর সিতে হইলো দুইটা দিয়ে বোঝাই। এর কারণটা কি ভাই, যে আমরা আগেই যে ইন্ট দিয়ে দিই, এটা কারণ। ইন্ট বুঝি নাই। আগে যে আমরা মানে ইন্টিজার বলে দিই যে এটা ইন্টিজার হবে, এজন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টিজার হইছে দেখেই আমার এই কন্ডিশনটা ফিল আপ করছে, বুঝতে পারছেন? জি আচ্ছা ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদের টাস্কটা লেখেন। ভাই একটা কোশ্চেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন ভাইয়া রিটার্ন কিছু লিখলাম না কেন? ভাইয়া বলছিলেন লাস্ট আহ, দিকে রিটার্ন লিখতে হ্যাঁ হবে। আমি বলছিলাম রিটার্ন, এইটা হলো যে বর্তমান যে কম্পাইলারের ভার্সনটা আছে ইয়ের জন্য, সি প্লাস প্লাস এর জন্য, আমি সির জন্য আমি গতকালকে বুঝছিলাম, ওইটার ক্ষেত্রে বর্তমানে রিটার্ন না লিখলেও জিনিসটা হ্যান্ডেল হয়ে যায়। মেইন ফাংশনের পর কম্পাইলারে অটোমেটিক্যালি কোড লেখা আছে সেটা যাতে কোনো ভ্যালু রিটার্ন না করে বা একটা ভ্যালু রিটার্ন করে। এটা হলো বর্তমান ভার্সন গুলা। এই প্রায় 4 থেকে 5 বছরের আগে ভার্সন গুলা তো কোনো ভ্যালু রিটার্ন করা লাগতো, এখন লাগে না। আচ্ছা ঠিক আছে। তো একটা ঠিক আছে? বাইরের কোশ্চেন করি যে মানে হ্যাঁ, এখানে যে মানে কম্পাইলারটা কি কোড ব্লকস নাকি এই যে মিনজি ডাব্লিউ সাথে যে থাকে ওইটা? জিসিসি নামে, জেনিও সি সিসি একটা দেখছেন না, জি জেনিও জি জি। সিসিসি, হ্যাঁ এটা হলো কম্পাইলার, সির কম্পাইলার, যেখানে আছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট না আসলে কম্পাইলারে সেটিংস, কম্পাইলার, এই যে জেএনইউ সি জিসিসি কম্পাইলার, এটা হলো আপনার কম্পাইলার। ও আচ্ছা। কোডব্লকস একটা জাস্ট খালি আইডি, সেটা কি করে আপনারা জাস্ট জিনিসগুলো ভিজুয়ালাইজ করে দেয় আর আপনার জন্য কোড করতে সুবিধা হয়। আপনি চাইলেও টার্মিনালে বা কমান্ড প্রম্পটে অথবা টেক্সট ফাইলেও আপনি কোড করতে পারবেন, যদি যদি আপনার কাছে একটা কম্পাইলার থাকে, সির কম্পাইলার থাকে। বুঝতে পারছেন? এগুলো জাস্ট খালি আপনার করার সুবিধার জন্য, আর কিচ্ছু না। তাহলে আপনাদের একটা জি ভাই। টাস্ক লেখেন। টাস্কটা হইলো এরকম যে, যেটা আমি এক্সাম্পল দেখাইতে যে আর দেখেনি, যে একটা নাম্বারের গ্রেড কত এটা খুঁজে বের করো। নাম্বার অফ, সরি, গ্রেড অফ এ নাম্বার is a grade of a number। এটার মানে কি? মানে যে আপনি একটা নাম্বার ইনপুট দিবেন, তার পার্সপেক্টিভে কি গ্রেড আসে এটা বের করা। এটা হলো আপনাদের টাস্ক, ঠিক আছে? জি ভাই, সেম ইফ এলস কন্ডিশন না? হ্যাঁ, সেম ইফ এলস কন্ডিশন। ভাইয়া আরেকবার একটু বলবেন? আহ এক সেকেন্ড। আচ্ছা, জিনিস হলো এরকম যে আপনি একটা নাম্বার দিবেন, নাম্বার ইনপুট, ইনপুট এ নাম্বার, আমি লিখতেছি ইনপুট এ নাম্বার and show a grade according to the number।
আপনাদের সুবিধার জন্য আমি ধরে নিই 80-র উপর A প্লাস, 75-এর উপর A, 70-র উপর A মাইনাস, 65-এর উপর B প্লাস। জাস্ট এই কয়টা কন্ডিশন অ্যাপ্লাই করলেই হবে, আর দরকার নেই তেমন। আচ্ছা বুঝছি, ওই যে আমি একটা নাম্বার ইনপুট দিব, হ্যাঁ ওইটা আমার মানে কিসে পড়ে, এ তে পড়ে নাকি এ মাইনাস এ পড়ে হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চেক করবো এখন কি, এই যে আমরা যে কোডটা লিখলাম, এই কোডটা আসলে কিন্তু স্ট্যাটিক্যালি জাস্ট চেক করছি একটা নাম্বার থেকে বড় কিনা। এখন আমি যদি বলি যে দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সব থেকে বড়, তখন কিন্তু আমার এরকম স্ট্যাটিক কোনো নাম্বার দেওয়ার দরকার হয় না। তখন আমরা কিভাবে কাজ করবে জিনিসটা দেখি। এই যে আমি আগে নিয়ে নিছিলাম ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, এখানে আমি স্ক্যান করে নিলাম। আমি কি প্রবলেমটা হইলো আমার যে দুইটা নাম্বারের মধ্যে, লিখে নিই যে ফাইন্ড the large number between two numbers, তাই না? এটা হলো আমার প্রবলেম স্টেটমেন্ট। আমি দেখি প্রবলেম কি, ফাইন্ড দ্য লার্জ নাম্বার বিটুইন টু নাম্বারস। আমি তাহলে দুইটা নাম্বার নিলাম, নাম্বার 1, নাম্বার 2। এখন আমি আসলে কন্ডিশনটা কি আসলে, ইফ নাম্বার 1 যদি বড় হয় তাহলে কার থেকে, নাম্বার 2 থেকে। আমি কে বড়, নাম্বার 1 বড়। আমি প্রিন্ট করে দিই, প্রিন্টএফ large number is %d, এই যে %d, নাম্বার 1। আর যদি নাম্বার 1 এর থেকে নাম্বার 2 যদি বড় না হয় তাহলে কি, অবশ্যই এলস। তাহলে কি আসে, printf large number is %d। পার্সেন্ট ডিটা কি আমরা বাইরে দিতে পারি না, বা ধরেন আরেকটা না 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 না, এটা সিস্টেম এরকম, পার্সেন্ট দিয়ে আপনি ভিতরে দিবেন। এখন পার্সেন্ট দিয়ে আপনি যেখানে দিবেন নাম্বারটা যায় সেখানেই প্রিন্ট হবে, বুঝছেন? ও আপনি আচ্ছা আচ্ছা। পার্সেন্ট দিয়ে যদি এখানে দিতেন নাম্বারটা আপনার এখানে প্রিন্ট হইতো। পার্সেন্ট দিয়ে যদি আপনি এই ইনভার্টেড কমার ভিতরে যেখানে পার্সেন্ট ডি বা পার্সেন্ট বা ডাটা টাইপটা দিবেন, নাম্বারটা ঠিক সেখানে প্রিন্ট হবে, বুঝতে পারছেন? দিবা এই যে লাইন 6 এ যে এই যে 2% ডি দিলেন, তো আমি একবার একটা মানে টেস্ট করছিলাম যে ওই লাইন 6 এ পার্সেন্ট ডি এর পরে স্পেস দিলে আবার সমস্যা করে কেন যে? না না, সমস্যা তো করার কথা না। না, এটার পরে আর কি ওই যে ডাবল। এটা করে হ্যাঁ। না, সমস্যা করার কথা না তো। ও আচ্ছা, ঠিক আছে, আমার মেবি কিছু একটা ভুল হয়েছিল। হ্যাঁ, ভুল হয়েছিল, আপনি মনে হয় কমা দেন নাই এই জন্য মেবি। ঠিক আছে, আমি আচ্ছা চেক করি আপনাদের কাছে কি এই কোডটা ঠিক মনে হইতেছে? আচ্ছা আমি ভাইয়া, রান করে দিই। মনে হয় না। আচ্ছা, কেন না বলেন, যে কোনো একজন বলেন। পুরো যেটা নিবে ভাই সেটা তো আসলে ইন্টিজার না, সেজন্য কম্পেয়ারও করতে পারবে না ভাই। না, আসলে এটা না, এটা আসলে নাম্বার তো এটার না, থেকে বড় হইতে পারে। আচ্ছা। ও নাম্বার তো আমি আমার ইন্টিজার যেটা নিতেছি। মনে হয়। হ্যাঁ, না না না, ঠিক আছে ভাই। আচ্ছা, এ ইমরান ভাই যেটা বলেন আপনি যে ইন্টিজারে নিচ্ছে না, আমরা কিন্তু ইনপুটটা কিন্তু ইন্টিজারে নিতেছি। জি ভাই, জি সরি, আমি আসলে খেয়াল করে নাই। জি রাইট আচ্ছা রাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর মিরাজ ভাই কি বলছিলেন যেন? আচ্ছা, আমি আগে প্রোগ্রামটা রান করি। আমি দুইটা নাম্বার দিই, কি কি দুইটা নাম্বার হলো আমার 7 আর 9। উত্তর আসলে কি কথা ছিল বলেন? আচ্ছা, রান হবে মেবি। আমার লাস্ট নাম্বার 9, ঠিক আছে। জি। আচ্ছা, এখনো কোনো ভুল পাইতেছেন না, কোনো কর্নার কেস?
কোনো কর্নার কেস চোখে পড়তেছে না। যে ঠিক 9 আছে, আমি আচ্ছা ভাই, আরেকবার। এই যে নাম্বার 2 হচ্ছে 9 না? হ্যাঁ আপনি যেখানে 7 আর 9 ইনপুট নিলেন ওখানে আমার নাম্বার 2 হচ্ছে 9, হ্যাঁ? হ্যাঁ এখন এখানে আর ইফ কন্ডিশনে বলা হয়েছে যে আমার নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হলে আমার লার্জ নাম্বার হবে নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। প্রিন্ট এইটা হইতাছে ভুল মনে হচ্ছে না? যে এখানে তো আমার নাম্বার 1টা বড় হওয়ার কথা। যদি আমার নাম্বার 1 বড় হয় তাহলে আমার এখানে এখানে নাম্বার নাম্বার 1 ওয়ান আসলে কত? এখানে নাম্বার ওয়ান আসলে কত বলেন তো? 7 না? হ্যাঁ, নাম্বার 1 7, হ্যাঁ, নাম্বার 2 আসলে কত 9। 9। হ্যাঁ, এখানে তাহলে নাম্বার 1 কন্ডিশনটা কি আসে? ইফ এখানে 7 ইজ গ্রেটার দেন 9, এটা কি মিলছে? এই কন্ডিশন কি কাজ দিছে? দিছে আমার আবার এখানে দেয় নাই। মনে হচ্ছে যে কন্ডিশন অনুযায়ী আমার আউটপুটটা আসে নাই। যেহেতু আমার নাম্বার 1 হচ্ছে নাম্বার 2 থেকে বড়, হ্যাঁ, তাহলে 7 9 এর থেকে বড় হবে না এখানে? আমি যে ইনপুটটা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি আপনার কথাটা বুঝছি, আমি আপনাকে দেখাইতেছি। জিনিসটা আসলে আসছে এভাবে। ওয়েট এ সেকেন্ড। আমার নাম্বার 1 এর মান কত? 7। নাম্বার 9 এর মান কত? 2 কত? 9। 9। 7 ইজ গ্রেটার দেন 9, এটা কি 9 কন্ডিশন আসলে ঠিক আছে? না, এদিকে আমার এ লাইন কি কাজ করবে? না। আচ্ছা, আমার এটা পরের লাইনে গিয়ে কাজ করবে। হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি, বুঝছি। আচ্ছা, এখানে তাহলে আপনারা এতক্ষণ যে দেখলেন, আপনারা কেউ কোনো কর্নার কেস খুঁজে পাইলেন না, তাই তো? আচ্ছা, তাহলে আমি একটা ইনপুট দিই। হ্যাঁ, প্রথম নাম্বারটা যদি বড় হয়, প্রথম নাম্বারটা যদি বড় হয়, ওকে, দিতেছি। ওয়েট 10 3। প্রথম নাম্বার বড় হলে আমার প্রথম শর্তটা কাজ করবে না? ইফ কন্ডিশনটা হ্যাঁ, কাজ কি লার্জ নাম্বার আমার 10 আসছে না? ঠিক আছে তো? কোড তো ঠিক আছে জি আপনাদের মতে? জি। ইকুয়াল হয় দুইটা নাম্বার এমনকি, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই বলতেছিলাম। 5 5, আমার লার্জ নাম্বার 5, এটা কি আসলে ঠিক আছে? ধরেন আমি দিলাম 7 7। হ্যাঁ, 7 7 দিলাম, এটা কি আমার আসলে লার্জ নাম্বার? কি আসলে কোনো 7 আছে? তাহলে কত থাকবে? এখানে কিন্তু দুইটা ইকুয়াল, আপনার তখন দেখানোর কথা ছিল যে নাম্বার আচ্ছা, দুটো আমার ইকুয়াল। ইকুয়াল কন্ডিশনটা তো আমি মানে এলসিফ কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এসব কর্নার কেস গুলো অলওয়েজ মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে আপনার কোন জিনিসটা বাদ যেতেছে, কোন জিনিসটা আপনার হ্যান্ডেল করা দরকার, এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। জাস্ট খেলে আপনাকে যে প্রোগ্রাম দিতে বসে প্রোগ্রামটা রান করলে হবে না, আপনার কর্নার কেস গুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি, বুঝতে পারছি। তো আমি এখানে তাহলে কি লিখতে পারি? এলস ইফ নাম্বার 1 equal number 2, printf def numbers are equal। দেখেন আমার এখন একটা কর্নার কেস হ্যান্ডেল হয়ে গেল। 7 7 নাম্বার ইজ আর ইকুয়াল। ঠিক আছে, ক্লিয়ার? তবে ইকুয়াল ইকুয়াল যদি আমরা একটা দিতাম তাহলে এখানে কাজ করতো না, এখানে ভুল দেখাইতো। কেন ভুল দেখাইতো? ইকুয়াল হলো আমার অ্যাসাইনমেন্ট উপর হইতো, কিন্তু নাম্বারের ভিতরে কি অলওয়েজ কন্ডিশন দিতে হয়, তাই না? এক্সিকিউট করবে না। ওয়েট, তো এটা তো করার কথা ছিল না আসলে। আসছে তো। এটা আর কি ভার্সন চেঞ্জ হয়েছে? মেবি সি প্রোগ্রামিং আপডেট হয়ে গেছে, আপনি বুড়া হয়ে গেছেন ভাই। আমিও তো জানি যে এখানে দুইটা দিতে হয়, কিন্তু আসলে কেন এখানে কাজ করলো আমি জানলাম না। এটা আমি এর আগে যখন প্রথম থেকে শুরু করছিলাম, সিঙ্গেল ইকুয়াল দিলে আমার এখানে এরর দেখাতো যে এখানে অ্যাসাইন করা হইতেছে, হ্যাঁ ভাই, কিন্তু এইটা এখানে আমি একবার দিছি, যাওয়ার পরে ওই যে আমার লক্সে ইয়ে দেখাতো, হ্যাঁ দেখাইছে না। এগুলো আমার তো কাজ দেখাতো। করছে, হ্যাঁ হ্যাঁ। আমার কাজ করছে। আমার মনে হয় না যে কাজ করতো, বাট জানি না কেন করছে। আমিও জানি না যে কেন কাজটা করছে আসলে। ওই এটা আমি 4 5টা নিজে দিয়ে দেখতে পারেন যে 7 4 5টা দিয়ে।
মানে যে কোনো একটা সংখ্যা 4-5টা দিয়ে দেখতে না, পারেন। না, এটা প্রথম দিকেই হওয়ার কথা ছিল, এখান তো কাজ করবে না। ওয়েট এ সেকেন্ড, হইতে পারে আপডেট হয়েছে সামহাও, আমি জিনিসটা আসলে দেখি নাই। না, কাজ করে নতুন সকালবেলা আমি লেভেল চলে আসছে। 3টা দিয়ে ট্রাই করছিলাম, ওটা আবার ভুল দেখায়, মানে এবার একটা দিয়ে ট্রাই করিনি। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা বুঝছি, আমরা তো সামনের দিকে আগাই। নর্মাল কন্ডিশনাল লুপ বুঝছি, এখন আমার একটা প্রবলেম, ভালো একটা প্রবলেম, সেটা হলো কন্ডিশনের উপর যে 3টা নাম্বারের মধ্যে লার্জ নাম্বার খুঁজে বের করা। ঠিক আছে, আমি প্রবলেমটা লিখি। তাহলে আমি একটা নতুন ফাইল লিখি, নতুন ফাইল করি, ফাইন্ড লার্জ নাম্বার, তাই না? আমার জি ভাইয়া, প্রবলেমটা কি? ওই ফাইলটা একটু আবার করেন তো। আচ্ছা, ওইটা যদি আমরা একটা 7 একটা 9 দিই, একটু ট্রাই করে দেখেন তো, ইকুয়াল, একটা ইকুয়াল যেটা। কাজ করার কথা না, আমি সঠিক জানি না, এটা আমি নিজে ও তারপর জিনিসটা অ্যাসাইন হয়ে যেতেছে সামহাউ। জি ভাই, আমি এটা আসলে এই জিনিসটা আমি আসলে খেয়াল করি নাই কখনো, প্রথম করলাম। ঠিক আছে, আমরা সামনের দিকে আগে এটা নিয়ে না পড়ে থাকি। আহ আমাদের এখন কোড হলো একটু বড় কোড, সেটা হলো যে আমি একটু কালারটা চেঞ্জ করি, সবুজের মধ্যে সাদা মধ্যে সবুজ হয় না। ফাইন্ড লার্জ নাম্বার বিটুইন। ভাইয়ের টাইপের কালারটা একটু ব্ল্যাক করে দিলে হয় না? ব্ল্যাক হ্যাঁ। চোখে পড়বে শিওর? হুম। and large number ঠিক আছে। আচ্ছা, এটার মানে কি যে আপনার 3টা নাম্বার দেওয়া থাকবে, এ বি সি, তার মধ্যে কোন নাম্বারটা বড় সেটা আমার বের করতে হবে, তাই না? আচ্ছা, নর্মাল লজিকে যদি আমাকে বলি 1 2 3, এই 3টা নাম্বার দেয়া আছে, আপনি কিভাবে বুঝতেছেন যে নাম্বার 3টা বড়, বলেন তো, যে কোনো একজন বলেন। আমরা জানি এটা। আচ্ছা, আপনারা জানি নর্মালি এভাবে কাজ করে, আমরা তো জানি, কিন্তু পিসি বা কম্পাইলার বা ওএস সিস্টেম তো জানে না। নর্মালি যেভাবে কাজ করি ছোটবেলা, 2টা নাম্বারের ক্ষেত্রে আমরা চেক করি কি এই নাম্বারটা এটার থেকে বড় কিনা, তাই তো? ওই 0 আর 1 এর হিসাবটা, হ্যাঁ, 0 3 1 is equal to 11 এমন কি? ঠিক এই ক্ষেত্রে আমি এরকম চেক করব যে ধরলাম আমি 2, আমি এভাবে চেক করব 2 কি 1-এর থেকে বড় এবং 2 কি 3-এর থেকে বড় কিনা। যদি তাই হয় তাহলে বড় আমার 2 বড়, বুঝছি? আবার 1 কি 2-এর থেকে বড় এবং 1 কি 3-এর থেকে বড় কিনা, যদি তাই হয় তাহলে আমার 3-এর থেকে বড়, বুঝতেছি? 1 কি 3-এর থেকে বড় এবং 1 কি 2-এর থেকে বড় কিনা, যদি তাই হয় তাহলে 1 কি সব থেকে বড় নাম্বার না? আবার 2 কি 1-এর থেকে বড় এবং 2 কি 3-এর থেকে যদি বড় হয় তাহলে 2 বড়। আবার 3 1-এর থেকে বড় এবং 3 2-এর থেকে বড় হলে 3 বড়। এখন বলেন এইটার মধ্যে কোন কন্ডিশনটা কারেক্ট, এইটা এইটা নাকি এইটা? লাস্টেরটা। 3 নাম্বার। লাস্টেরটা। তার মানে আমার কোডে কোন কোডটা মানে কোন লাইনটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হবে এই লাইনটা। তখন আমাকে কি প্রিন্ট করে দেখাবে? তখন প্রিন্ট করে দেখাবে এটা। বুঝা গেছে? জি ভাইয়া। তার মানে কি দুই পাশের, এই যে এন্ড এর দুই পাশে দুইটা টেস্ট করবে তারপর? হ্যাঁ, হ্যাঁ, এন্ড অপারেটর কাজ কি মনে আছে? এখানেও ট্রু হইতে হবে, এখানেও ট্রু হইতে হবে, দুইটা ট্রু মানে 1 এন্ড 1, তখন হলো 1, তাই না? দেখেন এটার ক্ষেত্রে এইটা ট্রু, কিন্তু এটা কি ফলস, 1 এন্ড 0
মানে কি আমরা কি জানি জিরো ফলস, আমি কি এটা সে কাজ করবে না। আবার এর ক্ষেত্রে দুইটাই ফলস, এন্ড এর ক্ষেত্রে জিরো জিরো মানে কি জিরো। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা এখন এটা কোড করি আমরা। আচ্ছা সরি, আচ্ছা ভাই, যে এন্ড অপারেটর যে এটা কি মানে শুধু কি মানে কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা যাবে, অথবা মানে যে কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইনের ক্ষেত্রে? ভেরিয়েবল অ্যাসাইনের ক্ষেত্রে করা যায় না, এটা শুধু কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা যায়। ওকে ভাই। আচ্ছা আমি তো তিনটা নাম্বার দিই, আইডি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, স্ক্যান করে নিলাম। স্ক্যান অফ তিনটা ইন্টিজার পার্সেন্ট ডি নাম্বার 1। আমার লজিক কি ছিল? আমার লজিক ছিল এইটা, তাই তো? জি এটাকে ভাই। ধরি আমি, এটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরি সি। তাহলে এই লাইনটা আসলে কি দাঁড়ায়? এ ইজ গ্রেটার দেন বি এন্ড এ ইজ গ্রেটার দেন সি হলে আমার বড় কে? এ। এখন এটাকে কি লেখা যায়? বি ইজ গ্রেটার দেন এ হলে এন্ড বি ইজ গ্রেটার দেন সি হলে কে বড়? বি। এটা ক্ষেত্রে কি লেখা যায়? সি ইজ গ্রেটার দেন এ হলে এবং সি ইজ গ্রেটার দেন বি হলে বড় কে? সি। কন্ডিশন কি আমার এটা দাঁড়ায় না? জি আচ্ছা তাহলে এটাই করব। ইফ, মানে দুইটার থেকেই বড় হইলে তারপর প্রিন্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার 1, নাম্বার 2 and then number 1 greater than number 3। তাহলে কে বড় এখানে? এখানে নাম্বার 1 বড়। যেহেতু আমার সেম কোডই লিখতে হবে, আমি কপি পেস্ট করে বসাই দিলাম। এখানে নাম্বার 2 যদি কার থেকে বড়, নাম্বার 1 এর থেকে বড় হয়, নাম্বার 2 নাম্বার 3 থেকে বড় হয়, তাহলে আমার বড় কে 2। এরপরও কিন্তু আবার সেমই হবে। নাম্বার 3 যদি নাম্বার 1 এর থেকে বড় হয়, নাম্বার 3 যদি নাম্বার 2 থেকে বড় হয়, তাহলে আমি কাকে বিন করব? নাম্বার 3। এখন বলেন এখানে আমার কি কোনো এলস স্টেটমেন্ট লেখার কোনো দরকার আছে? না। যদি তাহলে সমান হয়, হ্যাঁ যদি আমার তিনটা নাম্বারই সমান হয়, অথবা আমি হ্যাঁ নিলাম তিনটা নাম্বার হ্যাঁ যে কোনো হ্যাঁ দুইটা হ্যাঁ সমান হলো, হ্যাঁ, তখন দুইটার সমান হলো হলো, কিন্তু যে কোনো একটা নাম্বার তো বড় থাকতেছে। আপনার নাম্বারটা বড় নাকি এটা তো বের করতে পারতেছে। আর যদি আরো বেশি যদি কেস, আমি জাস্ট কিন্তু নর্মালি দেখাইতেছি, ঠিক আছে? আপনাদের আমি এইটারে একটা সাব টাস্ক দিব, তখন আপনারা দেখে নেবেন। আমি জিনিসটাকে দেখে নিই, তারপর আমি এই জিনিসটা বলতেছি, ডিটেলসে বলতেছি। ইমরান ভাই জিজ্ঞেস করছিলেন যে এলস ছাড়া করা যায় কিনা, যে এলস ছাড়া করা যায়। আচ্ছা ওই নাম্বার দিই, নাম্বার বলেন কি কি? 5, 6, 10, কি আসার কথা? 3, বুঝছে? জি ভাই। ওকে, 2, 6, 7, বুঝছে? 7। আচ্ছা এখন আপনাদের কথা ছিল যে যদি দুইটা নাম্বার বড় হয়ে মানে দুইটা নাম্বার সমান হয়ে যায়, তখন আমি কি করবো, তাই তো? তিনটা নাম্বার যদি এই সমান হয় তাহলে যেটা বড় ওইটাই প্রিন্ট হবে। হ্যাঁ যেটা বড় এটাই প্রিন্ট হবে। এখন এটা কিভাবে প্রিন্ট করবো? আমি তিনটা নাম্বারের কথা বলছি, যদি আমি নাম্বার 1 যেরকম, হ্যাঁ তাই তো? এটা কিভাবে হ্যান্ডেল করা যায় বলেন তো? আমাকে ইকুয়াল ইকুয়াল দিতে হবে না?
আচ্ছা, বড় এবং সমান। অথবা এটাকে আরো অনেক ভাবেই মিনিমাইজ করা যায়। ঠিক আছে, কিভাবে মিনিমাইজ করা যায়? তখন আপনি এখানে ঢুকতে পারেন এইভাবে, যে এটার ভিতরে একটা ইফ স্টেটমেন্ট দিতে পারেন, একটা ইফ নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন, বা নাম্বার ওয়ান ইজ ইকুয়াল নাম্বার টু কিনা। তখন আমি বলতে পারি যে প্রিন্ট এফ টু নাম্বারস আর ইকুয়াল, দিতে পারি, ওইটা তাই করলে না? কোডটা বড় হয়ে যায়। আমি যদি একেবারে সবার লাস্টে যদি নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল নাম্বার 3 দিই ওভাবেই। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের পুরোপুরি নিজেদের হাতে, বুঝছেন? জি, বুঝছি। আর এই জিনিসটা আমি কেন দেখাইতেছি না, না দেখানোর কারণ এই জিনিসটা আপনাদের টাস্ক আরেকটা, যে তিনটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় এটা খুঁজে বের করা, তার কর্নার কেস সহ। একটু লিখে তবে রাখুন। যদি আরেকটা নাম্বার দিই, যেমন নাম্বার 4, তাহলে কি আমার আরেকটা এন্ড এন্ড কন্ডিশন দিয়ে প্রত্যেকটাতে আবার হ্যাঁ লিখতে হ্যাঁ হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে তিনটা নাম্বারের বের করার আমি দেখাইছি একটা প্রসিডিউর, তাই না? আপনারা এই প্রসিডিউরটা ফলো করবেন না, আপনারা হলো অন্য একটা ভাবে করবেন। অন্য একটা ওয়ে আছে, আরো বহুত ওয়ে আছে, আপনারা অন্য ওয়ে খুঁজে বের করার ট্রাই করবেন। ওকে? ওয়ে বলতে কি মানে ইফ এলস দিয়েই? হ্যাঁ, ইফ এলসেই অন্যভাবে করা যায়, কন্ডিশন অন্যভাবে হ্যান্ডেল করা যায়, এটা আপনারা ট্রাই লুপ করবেন। দিয়ে লুপ দিয়ে লুপ না, লুপ না, লুপ না, লুপ না, একটু দূরে চলে গেছেন কেন? না একটু শর্ট করে, এটাকে শর্ট একটু করে বড় করে একটু বলবো। এফিশিয়েন্টলি। ইফ এলস দিয়ে করা যায়, এখন আপনারা এটা চিন্তা করে বের করবেন, এটা আপনাদের টাস্ক। কারণ আমাদের পরবর্তী ক্লাস বুধবারে, আপনাদের অনেক টাইম আছে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন আমরা আসবো সুইচ অপারেটর। কি অপারেটর? সুইচ অপারেটর। আমি একটু ইয়েতে আসি, স্ক্রিন শেয়ারে আসি। আচ্ছা আচ্ছা, সুইচ নিজেও একটা কন্ডিশন অপারেটরের মতো কাজ করে। সুইচের কাজ কিভাবে? সুইচের এইখানে কন্ডিশন, ঠিক আছে, সুইচের ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন, আর সুইচের সাথে আরেকটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত, কেস। কি জড়িত? কেস। মানে কি? সুইচের ভিতরে যে কন্ডিশনটা দিবেন বা যে নাম্বারটা দিবেন, সরি এখানে নাম কন্ডিশন নাম্বার বা ভ্যালু, ভ্যালু অথবা ভেরিয়েবল, ঠিক আছে, এখানে যে ভ্যালু অথবা নাম্বারটা দিবেন, এই ভ্যালু নাম্বারটা কই যাবে? কেসের কাছে যাবে, এভাবে কেস, এইখানে আসবে তার কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশনের পর এরকম সেমিকোলন, আর শেষে হলো ব্রেক, তারপর কেস, আবার কন্ডিশন, শেষে হলো ব্রেক। আপনারা যে ইফ এলস এ শুধু এলস বলছিলেন, এলস পড়ছিলেন না? তো সুইচ কেসের মধ্যে আমার জিনিসটা হলো ডিফল্ট, ডিফল্ট একটা লাইন, তারপর হলো ব্রেক। এটা হলো সুইচ কেসের ফরম্যাট। এখন এটার কোড আমি আপনাকে দেখাই। কোড আসবে এরকম, সরি, এটা এরকম। আমি কি বলছি, দুইটা নাম্বারের মধ্যে সব থেকে দুইটা নাম্বারের মধ্যে একটা নাম্বার পজিটিভ অথবা নেগেটিভ কিনা এটা আমরা খুঁজে বের করবো, তাই তো? যাই স্ক্যানার যাই। আচ্ছা, আমি কোডটা এভাবে না করে নতুন একটা ফাইল খুলি।
আমি সুইচের স্ট্রাকচারটা কি বলছিলাম আপনার খেয়াল আছে? সুইচ দেন কেস দেন সবাই লাস্টে একটা ডিফল্ট। হ্যাঁ, ওয়েট এ সেকেন্ড, আমি একটু টাইম চাইতেছি আপনার কাছে। আচ্ছা, আমি সুইচে কি করলাম, তার ভ্যালুটা পাঠাইলাম, ঠিক আছে। এখন আমার কি সিস্টেম অনুযায়ী কি আমার কেস লেখার কথা, কেসের মধ্যে আমার মেইনলি কন্ডিশনটা আছে। কন্ডিশনটা কি, যে নাম্বার ইজ গ্রেটার দেন 1 কিনা। আমার আসলে সি তে সুইচ স্টেটমেন্ট আমি অনেক কম ইউজ করছি, যার কারণে আমি আমার আসলে খেয়াল হইতেছে না। দাঁড়াবে ব্রেক ইনটেফ or D. Wait a second. হ্যাঁ এইটাই মনে হয়। না না, wait a second. আমি আপনার কাছে 1 মিনিট টাইম যেতেছি, আমি পানি খেয়ে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 1 মিনিট টাইম যেতেছি। আচ্ছা আচ্ছা, ওয়েট এ সেকেন্ড, আমি একটু ব্যাখ্যা ভুল দিছি। আচ্ছা, সুইচ স্টেটমেন্টের কথা বলছিলাম না, সুইচ স্টেটমেন্টের ভিতরে এখানে আসলে ভ্যারিয়েবল না, এখানে আমার মেনলি কন্ডিশনটা আসে, ঠিক আছে। এই যে আপনি যে কন্ডিশন দিলেন না, কন্ডিশনের আলোকে আপনার কিন্তু ভ্যালু আসে, তাই না? ভ্যালুটা কি, যে ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ভ্যালু হয় ট্রু হয়, নয় ফলস হয়, তাই তো? ভাইয়া লেখা দেখা যায় না। লেখা দেখা যায় না। না। ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন সুইচ, এখানে কন্ডিশন আসে মেনলি, হ্যাঁ। তো কন্ডিশনের ভ্যালুর উপর আমার কেস গুলা ডিপেন্ড করতেছে। কেস গুলো আসলে কি, কেস গুলো মূলত কন্ডিশনের ভ্যালু। যেমন যেমন কন্ডিশনের ভ্যালু হইতে পারে 1 অথবা 0, মানে কি, হয় ট্রু নয় ফলস, তাই না? যেমন আমি একটা ধরি, এই এক্সাম্পলটাই দেখাই, যে আমার একটা নাম্বার দিছি, নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমি চেক করবো, নাম্বার ইজ গ্রেটার দেন 0 কিনা, তাই তো? কেস 0 হলে কি আসে আমার কেসের ক্ষেত্রে, ট্রু। যদি নাম্বারটা আসলে যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় এবং সমান হয়, তাহলে কি আমার এই কন্ডিশনটা মানতেছে, তখন জিনিস আসলে কি আসছে, ট্রু আসতেছে। ট্রু মানে আমার কি 1, আমি আগে লিখে নেই তারপর বলি। int d, আচ্ছা
আচ্ছা, এখন দেখেন এখানে আসলে কি হয়েছে জিনিসটা। সুইচ স্টেটমেন্ট যখন কাজ করছে, সে প্রথমে দেখছে নাম্বারটা আসলে 0 থেকে বড় কিনা। আচ্ছা দেখেন, এখানে যে নাম্বারটা ইনপুট দিচ্ছেন, আমার নাম্বারটা কি আসছে 5, এখানে নাম্বারটা কি আসছে 5। 5 তো 0 থেকে বড় এবং সমান, বড় অথবা সমান, তাই তো, তাই না? তার মানে এখান থেকে যে ভ্যালুটা পাইছি সেটা আমার ট্রু, এই কন্ডিশনের মান তার মানে ট্রু, তাই তো। আমরা ট্রু মানে কি বুঝি? সাধারণত ট্রু মানে কম্পাইলার বুঝে 1, সে তখন কেস 1 এ চলে গেছে, ঠিক আছে। কেস 1 এ ঢুকার সাথে সাথেই সে এই লাইনটা এক্সিকিউট করছে। এখন আপনাদের কোশ্চেন হলো যে আমরা কিভাবে বুঝবো এখানে সেটা কেস 1 এ যাবে না কেস 0 তে যাবে। তখন এটা আপনার লজিক রাইটের উপর ডিপেন্ড করবে যে আপনি তখন কোন ভ্যালুটা আপনি নিতে চাইতেছেন। সাধারণত সুইচ কেসটা ডিপেন্ড করে আপনার যে কোনো একটা ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি কোন একটা কাজ করতে চাইতেছেন কিনা। যেমন বুঝতেছেন কি জিনিসগুলো? জি, বুঝতেছি। হ্যাঁ, যেমন সাধারণত কোন একটা ভ্যালুর উপর কাজ করতে চাইতেছেন কিনা। ধরেন আপনি একটা ক্যারেক্টার নিতে চাইতেছেন, যে আপনি বলতেছেন যে আমার প্রোগ্রামে ক্যারেক্টার এ, ক্যারেক্টার বি অথবা একটা স্ট্রিং এ বি সি যদি পাই তখন আমি একটা কমান্ড লিখবো, স্ট্রিং বি সি ডি যদি পাই তখন আমি একটা প্রোগ্রাম এক্সিকিউট করব। তো আপনি এভাবে করতে পারেন যে ধরেন আপনি এটা লিখছেন, ধরেন স্ট্রিং পাস করছেন, তখন আপনি চাইলে এভাবে করতে পারেন কেস এ বি সি। তার মানে কি, আমি যখন কেসে বা স্ট্রিং এ এবিসি পাবো তখন আমি এই কেসটা এক্সিকিউট করব। আবার যতগুলা কেস আছে, আপনার যতগুলা কেস আছে আপনি ততগুলা কেস লিখে রেখে দিবেন বিসিডি। যখন এই কেসটা পাবো তখন এক্সিকিউট করব। এইটা হলো আমার সুইচ কেস স্টেটমেন্টের কাজ। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আপনার কথা হইতে পারে যে ভাইয়া এখানে তো আপনি একটা নাম্বারের কন্ডিশন দেখেছেন মাত্র একটা। তখন আপনার কথা হইতে পারে যে এখানে যদি কন্ডিশন 2টা হইতো তাহলে আমি কি করতাম, তাই না? ডিফল্ট নাকি? ভাই এখানে কেস 0 তে কখন যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এন্ড দিয়া করা যায়। এখানে এন্ড দিয়ে করা যায়, কিভাবে যায়, কিভাবে যায়, যায় না কিন্তু। দেখেন আমি এখানে কি বলছি, নাম্বার যদি 0 থেকে বড় অথবা সমান হয় তখন কি আমার ভ্যালুটা ট্রু হইলে আমার 1 এ আসতেছে, তাই না? তাই তো। জি। 1 এ আসা মানে কি আমার এই ব্লকের কাজটা করা, তাই তো। হুম। এখন আমি কি করতে পারি, আমি তখন এই ব্লকের ভিতরে আরেকটা কেস স্টেটমেন্ট লিখতে পারি। কেস স্টেটমেন্ট কি লিখতে পারি, সরি, এই ব্লকের ভিতরে আমি একটা সুইচ স্টেটমেন্ট লিখতে পারি। আবার কি সুইচ স্টেটমেন্ট লিখতে পারি, যদি নাম্বার ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাই তো। কেস কেস 1 প্রিন্ট নাম্বার ইজ 0, তাই তো। ব্রেক। কিন্তু যদি 0 না হয় তার মানে কি নাম্বারটা অবশ্যই 0 থেকে বড়, তাই না? জি। হ্যাঁ, তখন আমি লিখতে পারি কেস 0 প্রিন্ট এফ নাম্বার ইজ পজিটিভ। দেখেন কোডটা বুঝতে পারছেন কিনা, আমি আগে রান করে দেখি। ধরেন যে 0, এখন বলেন কোডটা আসলে বুঝছেন? কথা না বললে আমি ধরে নিলাম কোড বুঝে গেছে।
করতেছি তাই না? হ্যাঁ মাঝখানে পার্টটা একটু আরেকবার বলবেন যে কেস 1 আচ্ছা, আমি এটা আমি আঁকে আঁকে বুঝাইতেছি। হ্যাঁ, ড্র করে বুঝাইতেছি। আচ্ছা ভাইয়া কোডটা একটু রিডিং পড়াইতে পড়াইতে বুঝে যাবেন মানে। হ্যাঁ এটা বলতেছি। আচ্ছা, আমি কি বলছি প্রথমে যে নাম্বার সুইচের ভিতরে আমি যে ভ্যালুটা পাবে সে সুইচের ভিতরে, মানে এইখানে সে যে ভ্যালুটা পাবে এই ভ্যালুর উপর বেস করে সে বাকি কাজগুলো করবে। কেস হ্যাঁ মানে কেস ডিপেন্ড করবে তার এই ভ্যালুর উপর, তাই না? এখন ভ্যালুটা আপনি কন্ডিশন দিয়ে ট্রু ফলস আনতে পারেন ভ্যালুটা, অথবা আপনি যে কোনো একটা নাম্বার নিজেই বসাই দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন যেহেতু আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, তার মানে কি সেখানে অবশ্যই আমাকে ট্রু ফলস এর ব্যাপার স্যাপার আসবে, তাই না? তার মানে কি? তার মানে হলো এই যে আমি এই ব্লকটাকে কাজ করব, এই ব্লকের কাজটা এখানে নিয়ে আসি। এই ব্লকে কি নাম্বার ইজ গ্রেটার ইকুয়াল 0, তার মানে কি এখান থেকে আমি দুইটা কেস পাইতেছি, হয় ট্রু নয় কি তাহার ফলস। ফলস। হ্যাঁ, দিয়া আমাদের অপারেটিং সিস্টেমে ট্রু মানে বোঝালো 1 আর ফলস মানে বোঝালো 0। ঠিক আছে, এখন ট্রু 1 হওয়া মানে কি? এটা কখনই 1 এসে যখন নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, তাই তো? এখানের মধ্যে দুইটা কেস আছে না, হয় নাম্বার 0 থেকে বড় হবে নয় নাম্বার 0 থেকে 0 সমান হবে, তাই না? এখানে কিন্তু দুইটা কেস আছে। জি ভাইয়া। হ্যাঁ, তো আমি কি করলাম, এখন আমি আবার একটা সুইচ স্টেটমেন্ট লিখলাম, যেখানে লিখলাম যে নাম্বার আসলে 0 থেকে সমান কিনা বা 0 সমান কিনা, এই যে এই লাইনটা। তখন আমি কি করলাম, এইটার ভিতরেই লিখলাম নাম্বার 0 থেকে সমান কিনা। এটাও কি হইতে পারে, দুইটাই হইতে পারে, হয় ট্রু নয় ফলস। যদি ভাইয়া 0 সমান হয়, হ্যাঁ 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 বলেন বলেন। বলতেছি যে আমার এখানে নিচের যে কন্ডিশনটা ওটা আর আগেরটা একই না, মানে আগেরটাতেও তো আমার এই কন্ডিশনটা ছিল যে নাম্বার 0 এর সমান হবে অথবা নাম্বার 0 এর থেকে বড় হবে, তো হ্যাঁ, ওইটার নিচের কথাটা একই হয়ে গেছে না? এটা সেম হয়েছে, এটা বলতেছে হ্যাঁ কিভাবে? এখানে আমি জাস্ট চেক করতেছি নাম্বারটা সমান, আর এখানে চেক করতেছি নাম্বারটা সমান এবং বড় কিনা। কন্ডিশনের মধ্যে কিন্তু বহুত পার্থক্য আছে। যদি আপনি এই নাম্বার দুইটাকে সেম বলেন, এই কন্ডিশন দুইটাকে সেম বলেন, তখন আপনি নাম্বারটা আসলে 0 সমান কিনা এই এই কন্ডিশনটা বা এই কর্নার কেসটা আপনি হলো অমিট করে চলে যাইতেছেন। বুঝা গেছে? এই কেসটা কি ইন্ডিভিজুয়ালি লেখা যায়, যেমন কি ডাবল ইকুয়াল 0? হ্যাঁ, এই যে আমি তো ডাবল ইকুয়াল 0 লিখছি তাই। ধরেন ডাবল এইখানে তো নেস্টেড, মানে নেস্টেড হয়ে গেছে, বাট যদি আমরা 1 2 কেস মানে তিনটা করি যদি কেস, না, এভাবে তাহলে করা সমস্যা। করা যায় না। কারণ কি বলছি, সুইচের ভ্যালুর ভিতরে সুইচের মধ্যে আপনি যেটা পাস করবেন, যে যা পাস করবেন, যে ভ্যালুটা পাস করবেন, ঠিক এই ভ্যালুর উপর আপনার কেস গুলা কাজ করে। বুঝছেন? এখানে যে ভ্যালু পাস করবেন তার সেই ভ্যালুটার উপরে আপনার আপনার কেস গুলা কাজ করে। যেমন এখানে আপনি কি পাস করছেন, এখানে আপনি ট্রু ফলস পাস করছেন, এখানে আপনি কি পাস করছেন, ট্রু ফলস পাস করছেন। এই ট্রু ফলস এর উপরেই আপনার কেস গুলা কাজ করছে। বুঝছেন? জি তার মানে কন্ডিশন মানে ভুল হইতে পারে যদি মানে এটা ঠিকভাবে না করি। হ্যাঁ, এখন তো আমার কি, আমি যে এখানে কন্ডিশন দিচ্ছি সেখান থেকে আমার কি কি আসছে, আমার ট্রু অথবা ফলস আসছে। ট্রু কখন আসছে, আমি বলেছি নাম্বার 0 থেকে বড় অথবা সমান। তো কন্ডিশন তো ট্রু আছে, কিন্তু আমার প্রোগ্রাম কি ঠিক আছে? প্রোগ্রাম কিন্তু ঠিক নাই, প্রোগ্রামে একটা কর্নার কেস বাদ হয়ে গেছে। কি বাদ হয়ে গেছে? বাদটা হয়েছে যে নাম্বারটা আসলে 0 সমান কিনা আমি জিনিসটা খুঁজে পাইতেছিলাম না। তো আমার কি করতে হইতেছে, তখন আমার নেস্টেড সুইচ কেস আনতে ওটা হইতেছে। আমি প্রথমে বলে দিছি তো না যে নাম্বার হয় 0 এর থেকে বড় হবে না হয় 0 এর সমান হবে। হ্যাঁ, এটা আমি নাম্বার হয় 0 থেকে বড় হবে না হয় 0 থেকে সমান হবে, কিন্তু আপনি তো বলেন নাই যে 0 সমান আছে একেবারে কিনা। 0 এর সমান হবে। আচ্ছা আচ্ছা বুঝছি। আপনি তো আপনি বুঝতেছেন, কিন্তু আপনি তো আপনার ওএস সিস্টেম তো বুঝাইতে পারতেছেন না। ওই সিস্টেম হলো ছোট বিচ্ছির মতো, যা বুঝাবেন সে অমনি বুঝবো, যা বলবেন না বুঝাবেন না সে এটা বুঝবেন। আচ্ছা বুঝছেন? এটা পুরোপুরি আপনার হাতে। ঠিক আছে, জি তো এই যে দেখেন জিনিসটা তো এখন ক্লিয়ার হইতেছে আস্তে আস্তে। জি
সুইচের ভিতরে আমি কি করছি, আরেকটা কন্ডিশন দিছি। আমার এই ট্রু হওয়ার পরে আমি চেক করতেছি আমার নাম্বারটা 0 আছে কিনা। তো আমি সুইচের ভিতরে একটা কন্ডিশন দিছি, কন্ডিশনের ফলে আমি একটা ভ্যালু পাইছি, ভ্যালুটা হয় ট্রু নয় ফলস, মানে কেস তাহলে দুইটা কথা পাবো আমি, হচ্ছে আমার হয় ট্রু পাবো। প্রথম কন্ডিশনটা হচ্ছে হয় না হয় এইটার উপর, হ্যাঁ আর হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্ট 0 এর সমান হবে যদি হয়। হ্যাঁ হ্যাঁ, যদি 0 সমান হয়, আচ্ছা, 0 সমান হয় তাহলে তো আমার এটা 0ই। জি আর 0 সমান না হয়, আগের কন্ডিশন অনুযায়ী যদি 0 সমান না হয় তাহলে অবশ্যই এটা বল। আচ্ছা, বুঝছেন, মানে পজিটিভ। জি বুঝছি। ঠিক আছে, ক্লিয়ার, অল ক্লিয়ার। জি ক্লিয়ার। আচ্ছা, এখানে কে কে আছেন? আব্দুল্লাহ, মিরাজ ভাই, ইমরান ভাই, আপনারাও ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এবার একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওকে, নাইস। সুইচ কেস যেহেতু আমি কন্ডিশন দিয়ে বুঝাইছি, সেহেতু আমি নাম্বারের ক্ষেত্রেও মানে নরমাল একটা ভ্যালু দিলেও মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যেমন ধরেন তখন তো এই জিনিসটা একটু আপনার টেস্ট কাছে এখন করতেন আরো এই সোজা কোডটা মনে আবার হবে। একটু, এই কোডটা টেস্ট, হ্যাঁ মানে আবার করতেছি। বলেন কোন একবার নাম্বার 0 দিব? একবার 1 দিয়া করে। নাম্বার 0 1 নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, -1 দিলে নাম্বার নেগেটিভ। -1 দিই, নাম্বার নেগেটিভ। -1 যখন দিতেছি, -1 দেওয়ার সাথে সাথে যেখানে যখন আমি -1টা দিতেছি, সাথে সাথে কি আমার এই কন্ডিশন কি মানছে, মানে নাই কিন্তু -1 ফলস হয়ে 0 গেছে। এটা কি আসলে সম্ভব? ফলস হয়ে গেছে। ফলস মানে কি, আমার ভ্যালু এখন পেতেছিল 0, সে সাথে সাথে এই কেসে না ঢুকে ঢুকবে হলো এই কেসে, এই লাইনটা এই ব্লকটা কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, আমার ওই যে প্রথমে দুটো শর্ত দেওয়ার কারণে পরেরটা তার শর্তটা দিতে হয়নি। হ্যাঁ, দিতে হয় নাই। ঠিক আছে, আচ্ছা, জি। ওকে। বাট এখানে কেস 0টা দুইবার কেন? K0, এই K0 তো মেইনলি আপনার ট্রু ফলস এর 0। এই এই যে এই K0 হইলো প্রথম কন্ডিশন, যে নাম্বারটা আসলে 0 থেকে বড় কিনা। এখান থেকে আমি কি কি পাইতে পারি, একটা ট্রু একটা ফলস, দুইটা কেস পাইতে পারি, তাই না? জি, যখন এটা ট্রু হয়ে যায় তখন আমি আরেকটা কন্ডিশন দিছি না, নাম্বার ইকুয়াল 0। 0, হ্যাঁ। এখান থেকে কিন্তু আমি দুইটা কেস পাইতে পারি, একটা ট্রু একটা ফলস। হ্যাঁ। বুঝছেন, এই 0টা হলো এই ব্লকের 0, মানে এই কন্ডিশনের 0, আর এই 0টা হলো এই কন্ডিশনের 0। ও আচ্ছা, আমি ওইভাবে 1 দুইবার না নিয়ে 0 দুইবার না নিয়ে 1 থেকে 4 পর্যন্ত নিলেই ওইটা কি হবে? কেন হবে? আমি কি বলছি, আপনি সুইচের ভিতরে যে ভ্যালু পাস করবেন, কেসের ভিতরে কেসরা ঠিক সেই ভ্যালু নিয়ে কাজ করবে, আচ্ছা তাই না? আচ্ছা, এখন আপনি সুইচের ভিতরে আসলে কোন কোন ভ্যালু পাস করতেছেন, হয় 1 নয় 0। 0, হ্যাঁ। তাহলে কি আপনি এখানে 2 3 4 5 6 ইউজ করতে পারবেন? আচ্ছা আচ্ছা, এটাই কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না। এখন তবে এইটাকে, হ্যাঁ বলেন বলেন। এই যে আমরা যে প্রথমে যে সুইচটা নিছি, প্রথমে হ্যাঁ কেস 1 এর আগের লাইনটা আছে লাইন 7, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আবার আরেকটা লাইন 9 নিলাম, তো এটা কি সোয়াপ হয়ে গেছে নাকি এটার আন্ডারেই সুইচটা কাজ করতেছে মানে? এটা আন্ডার সুইচটা কাজ করতেছে, কোনো সোয়াপ নেই, লাইন বাই লাইন কাজ করবে। আচ্ছা আপনাকে যে বললাম না যে কোড মানে কম্পাইলার আসলে কিভাবে কাজ করে, প্রথম প্রথম দিকে ঢোকার সাথে সাথে আপনাকে বললাম কম্পাইলার আসলে এইভাবে কাজ করতেছে। প্রথমে এই লাইনটা দেখছে, লাইন থেকে সে একটা ফিডব্যাক পাইছে। কি পাইছে? ফিডব্যাক পাইছে। ফিডব্যাকটা হলো ভ্যালুর মান ধরেন 1 বা ভ্যালুর মান সবার প্রথমে 0ই ধরলাম। সে যখন পাইছে সে এই লাইনে আসছে, এই লাইনে এসে দেখলো কেস 1 এর জন্য লেখা, সে এইটাতে আর ঢুকবে না। এই পুরো একটা ব্লক, কেস 1 এর ভিতরে যে পুরোটা ব্লক আছে, এই পুরো ব্লকটা সে অমিট করে চলে গেছে, হয়ে গেছে পরের কেসে চলে গেছে, দেখছে কেস 0 ভ্যালু মিলছে, তার মানে এই প্রোগ্রামটা এক্সিকিউট করে। ঠিক আছে, এবার ক্লিয়ার। এখন 1 যখন পাইছে এই লাইনের পর, যখন আমি ভ্যালুটা 1 পাইছি, সে দেখলো যে হ্যাঁ ভ্যালু 1 পাইছে, সে পরের লাইনে চলে গেছে। এখানে একটা কন্ডিশন পাইছে, কন্ডিশন কি পাইছে, কন্ডিশনের পরে সে চেক করতেছে এইখান থেকে আমি আবার কোন ভ্যালু পাইলাম, ভ্যালু হলো 1। যখন ভ্যালু 1 আসছে, কেস ডিপেন্ড করতেছে তো তার উপরে একদম ইমিডিয়েট ব্লকের উপর।
এখন কিন্তু ব্লক কিন্তু এইটা, এই সুইচের জন্য কিন্তু ব্লক এখন এইটা, তাই না? তো ব্লকটা ডিপেন্ড করতেছে তার সুইচের ভ্যালুর উপর। সে জাস্ট কি চেক করবে, তার প্যারেন্ট সুইচের উপর, তার প্যারেন্ট সুইচ কোনটা, এইটা, এবং তার কাছে কি কি ভ্যালু পাইতেছে, 1 পাইতেছে, তখন সেই ব্লকটা এক্সিকিউট করবে। যদি 0 পাইতো তখন সেই ব্লকটা এক্সিকিউট করতো। যখন কাজ শেষ তখন এই ব্লকের কাজ শেষ, যখন এই ব্লকের কাজ শেষ তখন পুরা ব্লকের কাজ শেষ। পুরা ব্লকের কাজ শেষ হয়ে যাওয়ার পর কম্পাইলার কি করার কথা ছিল, যে আমার এই লাইনটা চেক করার কথা ছিল, কিন্তু সেই লাইনটা চেক করে নাই। না করার কারণ আমি এখানে একটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিছি। ব্রেক স্টেটমেন্ট কি করছে, আমার এই পুরো ব্লকের কাজটা তখন থামিয়ে দিছে, থামিয়ে বলছে তোমার এই পুরো ব্লকের কাজ শেষ, তুমি এখন পরের লাইনে যেতে পারো। ক্লিয়ার? কাজ হয়েছে, আর দরকার নেই। হ্যাঁ, ক্লিয়ার, বুঝে গেছে? জি ভাই। ওকে, এখন আপনারা তো এখানে ট্রু ফলস দিয়ে দেখছেন, তাই তো? আমি এখানে একটা জিনিস দেখাই, তাহলে কমেন্ট করি, ধরেন আমি সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে যে নাম্বার যে কাজ করে যেভাবে, সুইচ নাম্বার আমি দিলাম যে যদি কেসে যদি আমি 1 পাই তাহলে আমি প্রিন্ট করব যে নাম্বার ইজ 1। সাপোজ এখানে আমি কোনো ব্রেক স্টেটমেন্ট দিলাম না, না দেওয়ার কারণ আপনাদেরকে দেখাইতেছি। কেস 2 প্রিন্ট if 2 is called, আমি কিন্তু নিজের মতো লিখতেছি, ঠিক আছে? কেস 3 print লাস্টে ডিফল্ট, কারণ আমি কিছু জানি না এখানে কিছু আসবে নাকি আসবে। প্রিন্ট এফ ডিফল্ট, এইখানে আমি শেষ করব ব্রেক স্টেটমেন্ট। এখন বলেন আমার আসলে কি আসার কথা? আমি ইনপুট দেব 1, আমার আসলে তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? নাম্বার ইজ 1। কিন্তু আমরা দেখি কি আসছে আমার, সব প্রিন্ট হয়ে গেছে, কেন প্রিন্ট হয়েছে? ব্রেক দেয়নি। হ্যাঁ, তার মানে কি, সে এই যে এখানে যে বললাম না, সে পরবর্তী লাইনে না এসে আগের কোডের কথা, যে কেস 1 এর যখন এই ব্লকের কাজ শেষ তখন সে পরবর্তী লাইনে এসে কেন প্রোগ্রামটা অমিট করে দিল? কারণ আমার ব্রেক স্টেটমেন্ট ছিল। ব্রেক স্টেটমেন্ট কি করছে, আমার প্রোগ্রামটা অমিট করে দিছে, মানে এই ব্লকের কাজটা থামিয়ে দিছে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে দেখেন, নাম্বারের ভ্যালু দিছি 1, সে 1 পাইছে, 1 পাওয়ার পর কেস 1 পাইছে, প্রিন্ট করছে 1, তাই না? এখন তার তো এখানে থাইমা যাওয়ার দরকার ছিল, পিছিয়ে তো আমি বলি না যে তুমি থাইমা যাও। সে কি করছে, কেস 2 পাওয়ার পরেও সে থামার কোনো অধিকার পায় নাই, সে কোনো এক্সিকিউশন পায় নাই যে যেখানে সে এই কোডটা থামিয়ে দিবে। সে কি করছে, সে ওইটা প্রিন্ট করে দিছে। কেস 3 ক্ষেত্রে প্রিন্ট করেছে, ডিফল্টে যে ডিফল্টটা প্রিন্ট করে দিছে, কখন থামছে, যখন আমি এখানে ব্রেক পাইছি। ঠিক আছে, তাহলে এটা কি কিভাবে সলভ করা যায়? সলভ করার সিস্টেম হলো খুবই সোজা, একটা করে ব্রেক স্টেটমেন্ট করে দাও, ব্রেক দিয়ে প্রোগ্রামটাকে থামিয়ে দাও, মানে ব্লকটাকে থামিয়ে দাও, কোড সুইচের ভিতরে যে ব্লকটা কাজ করতেছে ওই ব্লকটা থামিয়ে দাও। তাহলে দেখেন এখন আমি 2 দিলাম, 2 is called, মিলছে? ক্লিয়ার? জি। ওকে, এই তো সুইচ ব্রেকটা যদি ডিফল্ট দিয়ে দিত তাহলে কি ভালো হইতো না? আর এটা সুবিধাটা কি আসলে না ব্রেকটা না, দরকার? সুবিধা হইলো ধরেন আপনি জানেন না এক থেকে ধরেন আপনি জানেন না যে ওয়েট এ সেকেন্ড, যে আপনার একটা নাম্বার দিছে নাম্বার 1, নাম্বারটা আসলে কি আপনি জানেন না, আপনি চাইতেছেন যে যতক্ষণ না পর্যন্ত আমি একটা আপনি জাস্ট খালি জানেন 1 থেকে 100 এর মধ্যে জাস্ট খালি একটা নাম্বার জানেন যে এখানে মাঝে মাঝে 2 হইতেই পারে, কিন্তু আপনি চাইতেছেন যে 2 ছাড়াও
অন্যান্য কেসের ক্ষেত্রে জিনিসগুলো প্রিন্ট করা বা দেখানো। আপনি চাইতেছেন যে 2 হওয়ার আগে 1 আর 2 দুইটা আমি দেখাবো, তখন আমি কিভাবে দেখাবো? আমি যদি এখানে ডিফল্ট ব্রেক এনে দিই তখন কিন্তু 2 শো করবে না। যেমন ধরেন এরকম যে আমি এখানে জানি না যে আসলে আমার নাম্বারটা কি হবে, আমি জাস্ট খালি চাইলাম যে যখন আমার একটা নাম্বার পাবো 1 বা 2 বা 2 নিচে যে নাম্বারটাই পাবো না কেন আমি অল টাইম 2 পর্যন্ত প্রিন্ট করে দেখাবো। এটা আপনার ইচ্ছা থাকতেই পারে বা কোডের ও কোন আচ্ছা আচ্ছা। একটা থাকতেই পারে, কন্ডিশন থাকতেই পারে। ঠিক আছে, তখন আমি কি ইউজারকে দিলাম আর 2 দিয়ে দিলাম। এখানে ব্রেক কাজ করলো কেন? Good. ও আচ্ছা আচ্ছা, এখানে 2 পর ডিরেক্ট ব্রেক পেয়ে আছে। গেছে। 2 ডিরেক্ট পেয়ে গেছে। তো কি হলো? তো ইউজার দিছে 1 দেওয়ার পর কি দুইটাই। আমার কন্ডিশন কি ছিল যে 2 নিচে যা যা পাবো আমি, তখন আমি 2 পর্যন্ত সব প্রিন্ট করে দিব। বুঝলাম না? তখন এই যে বা 2 জি ভাই। নিচে যা যা থাকবে সব আমি এক্সিকিউট করব। তো নাম্বার 1 নাম্বার 2 কল হয়ে গেছে। এটা হলো কেসের সুবিধা। ঠিক আছে? যেমন 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 বাংলাদেশের নাম্বার কোড যেমন +880, এরপর আমরা যা হ্যাঁ কিছু এন্টার করতে পারি, হ্যাঁ, এই যা ক্ষেত্রে কিছু ইউজ নেই। করা যায়। হ্যাঁ, তারপর ধরেন এখানে এমন হইতে পারে যে আপনি কেস 1 থেকে 2 বা আপনি চাইতেছেন কেস 3 পর্যন্ত কোনো কেস না রাখা, যা আছে জাস্ট খালি নরমালি এক্সিকিউট করা। 3 রাখ পর্যন্ত যাই পাবো আমরা জাস্ট খালি এই 3 নাম্বার ফ্লোটটা বা 3 নাম্বার কেসটা আমি হ্যান্ডেল করব। আপনি চলো ঠিক এভাবে করতে পারেন। ধরেন আপনি একটা নাম্বার দিলেন 1, সেটা 3 পর্যন্ত নিয়ে যাবে, যাতে আপনি কোনো কিছু এক্সিকিউট করতে চাইতেছেন না, জাস্ট খালি হ্যান্ডেল করার জন্য কোড রেখে দিচ্ছেন। বুঝছেন? যাতে পরবর্তীতে আপনি অ্যাড করতে পারেন বা মডিফাই করতে পারেন। এইভাবে আপনি কেসটা ডিক্লেয়ার করতে পারেন। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। সুইচ গেল, কেস গেল, ইফ এলস স্টেটমেন্ট গেল। এখন আমরা আসবো কন্ডিশনাল অপারেটর, এবং এটা আজকে লাস্ট টপিক। এখানে না, আমরা ইয়েতে পড়ে হোয়াইট নোটে। সেভ করে নিই। আমরা কি করবো? কন্ডিশনাল অপারেটর। বলছিলাম না আমি কন্ডিশনাল স্টেটমেন্ট পড়ার সময় কন্ডিশনাল অপারেটর বলবো। কন্ডিশনাল অপারেটর ইফ এলস স্টেটমেন্টের মতো কাজ করে। কিভাবে কাজ করে সেটা হলো এরকম, এইখানে কন্ডিশন, তারপর একটা কোশ্চেন মার্ক চিহ্ন, স্টেটমেন্ট, স্টেটমেন্ট। বুঝতে পারছেন? মানে কি, আপনি এখানে একটা কন্ডিশন দিবেন, সেইটা ট্রু হইলে স্টেটমেন্ট 1 কাজ করবে, যদি ফলস হয় তাহলে আমার স্টেটমেন্ট 2 কাজ করবে। বুঝছেন? যেমন জি ভাই। আমি বললাম যে একটা নাম্বার 0 থেকে বড় কিনা, 0 থেকে বড় কিনা, আমি কি করতে পারি? 5 0 থেকে বড় কিনা, প্রিন্টএফ ইয়েস, এলস প্রিন্টএফ নো। বুঝা গেছে? তাহলে আমার কি প্রিন্ট করার কথা বলেন তো? যখন এই যে আমি এই লাইনটা যে লিখছি, এটাতে আসলে আমার কি প্রিন্ট করার কথা? ওয়াই নাকি নো? ইয়েস নাকি 0 নো থেকে প্রিন্ট? বড়, হ্যাঁ, সুতরাং ওয়াই মানে ইয়েস প্রিন্ট করার কথা। যদি এমন লিখতাম, তখন তাহলে ফলস হয়েছে, সুতরাং নো। গুড। সবাই বুঝতে পারছেন? এটা আমি হালকা একটু মানে পিএইচপি করছি, তো তো এটা এমন কিছু একটা পাইছিলাম পিএইচপি তেও, আচ্ছা। শর্টকাট। আর আর বাকিরা, ইমরান ভাই, মাজেদ আপু? টার্নারি অপারেটর টাইপ কিছু একটা বলে, আমি শিওর না। আচ্ছা, আপনারা? ইমরান ভাই জি ভাইয়া, জি বুঝতে পারছি। জি। আর মাজেদ আপু?
ভাইয়া আমি আসলে এটা পুরোটাই বুঝতেছি না এই পর্যন্ত পয়েন্টের ব্যাপারটা। কোনটা? এই যে কন্ডিশনাল অপারেটর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ইফ বুঝতেছি। এলস স্টেটমেন্টটা মনে আছে? ইফ এলস হুম স্টেটমেন্ট, হুম হুম হ্যাঁ, হুম। আমি কি বলছিলাম যে কন্ডিশন ট্রু হলে একটা স্টেটমেন্ট কাজ করবে, কন্ডিশন ফলস হলে আরেকটা স্টেটমেন্ট আরেকটা কাজ করবে। স্টেটমেন্ট কাজ করবে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক কন্ডিশনাল অপারেটরটা সেম। আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন লিখবো, কন্ডিশন লেখার পর তার একটা আছে কোশ্চেন মার্ক, মানে জি ফরম্যাট হলো এটা। কন্ডিশন লিখবো, তারপর কোশ্চেন মার্কের পর আমি একটা স্টেটমেন্ট দিব, তারপর কোলন দিব, তারপর আরেকটা স্টেটমেন্ট দিব, ঠিক আছে? কন্ডিশন ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট কাজ করবে, ফলস হলে আরেকটা স্টেটমেন্ট কাজ হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, সাধারণত ট্রু হলে প্রথম স্টেটমেন্ট কাজ করে, আর ফলস হলে পরের স্টেটমেন্ট কাজ করে, এটা হলো তার ফরম্যাট। জি এই যে যেমন এখানে আমি যে বলছিলাম, এই যে আমি কন্ডিশনটা যে কাজ করছি দেখছি, জি। আপনি যে বল এখন আপনার এখন কোন স্টেটমেন্টটা কাজ করার কথা? যদি আমার 5 থেকে 0 করা হয়, এই যে 0 ইজ গ্রেটার দেন 5, এটা কি ফলস নাকি ট্রু? 0 ইজ গ্রেটার দেন 5, ফলস হবে এটা। ফলস, তার মানে আমরা কোন স্টেটমেন্টটা কাজ করবে? তাহলে আহ ওই যে নেক্সট নো যেটা ওইটা। হ্যাঁ, যদি এমন হইতো 3 ইজ গ্রেটার দেন 0 এই কন্ডিশন আছে, তাহলে কোনটা কাজ করতো? ইয়েস হবে। যদি এখানে ট্রু লেখা থাকতো, শুধু ট্রু, তখন কোনটা কাজ করতো? ট্রু হলে ইয়েস যেটা ওইটা। বুঝতে পারছেন? জি আচ্ছা, আপনাদের টাস্ক কি কি আমি পুরোপুরি লিখে দিই, ভালোই টাস্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা। এইটা কি শুধু দুই ক্ষেত্রে হতে পারে না, ইয়েস আর এন্ড নো? ইচ্ছা মতো অনেক ক্ষেত্রে হইতে পারে, কোনো সমস্যা নেই। যেমন এই যে দেখেন, 5 ইজ গ্রেটার দেন 0, হ্যাঁ, কমান্ড, আপনি এখানে আবার কমান্ড দিতে পারেন, 5 ইজ ইকুয়াল ও 0, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার একটা স্টেটমেন্ট, আবার একটা স্টেটমেন্ট। ওই অনেকটা ওই নেস্টেড নেস্টেড হ্যাঁ জিনিসটা হ্যাঁ, বারবার আসছে। নেস্টেড ইফ এলস এর মতো বা নেস্টেড সুইচ এর মতো। এটা আমি এখন ডিটেলসে মানে নেস্টেড কিভাবে কাজ করছে এটা আপনাদেরকে আমি বলবো না। না বলার কারণ, জিনিসটা হলো আপনাদের নিজেরা ভাইবা বাইর করবেন যে আসলে কিভাবে কাজ হয়, ঠিক আছে? টাস্ক লেখেন, টাস্ক 1, ফাইন্ড লার্জ নাম্বার between 3 numbers. Task 2, input a number and find a grade according to the number. এটা করবেন, এই দুইটাই করবেন, if else সুইচ, আর না, হ্যাঁ এই দুইটা করবেন, এই দুইটা দিয়ে। আর কন্ডিশনাল অপারেটর ইউজ করবেন হলো কন্ডিশনাল অপারেটর ইউজ করবেন এটা ক্ষেত্রে, টাস্ক 3, find a number whether it is 0, positive or okay, clear? এটা হলো আমাদের টাস্ক 3টা। ভাইয়া এখানে কি ওয়েদার লিখছেন? ফাইন্ড এ হ্যাঁ নাম্বার। হ্যাঁ, ওয়েদার। আরেকটা টাস্ক 4 হইলো যে নর্মাল অ্যারিথমেশন, সেটা হলো আপনার কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট। টাস্ক 5, সেলসিয়াস টু ফারেনহাইট,
Task 5. Find the area of a circle, rectangle, triangle. ঠিক আছে, টাস্ক 5 এর ক্ষেত্রে আপনার ইনপুট থাকবে সার্কেলের জন্য, ফর সার্কেল ইনপুট ভাই 4 নাম্বারটা কি লিখছেন? কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট। ফর সার্কেলের জন্য। আর 5 নম্বরে আপনার সার্কেল, রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গেলের এরিয়া বের করুন। আর সার্কেলের জন্য ইনপুট নেবেন শুধু রেডিয়াস, ঠিক আছে। রেক্টেঙ্গেলের জন্য কি নেবেন, কি বলা যায়, রেক্টেঙ্গেলের জন্য নেবেন হলো দুইটা টু লেংথ এন্ড উইথ বা হাইট এন্ড উইথ। আর ট্রায়াঙ্গেলের জন্য নেবেন, ট্রায়াঙ্গেলের সূত্রের মধ্যে কি পড়ে আসলে, ট্রায়াঙ্গেল, ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল। নেন ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো কিছু একটা। না, আমি ট্রায়াঙ্গেলেরটা আসলে কি নেবেন এটা আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব। না, ওটা তো হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভাইয়া। হ্যাঁ, তাই সেম জিনিস, হাইট এবং উইডথটা নেবেন, ঠিক আছে। ভূমি আর উচ্চতা। হ্যাঁ, ক্লিয়ার। এটা হলো আপনাদের টাস্ক, করার চেষ্টা করেন, ঠিক আছে, না করলে চলবে না। ভাইয়া প্রথম দুইটা কি ইফ ইউজ আর সুইচ কেস দিয়ে করব? হ্যাঁ, ইফ এলস আর সুইচ দুইটা দিয়ে করবেন, প্রথম দুইটা। আচ্ছা 3 নাম্বারটা শুধুমাত্র কন্ডিশনাল অপারেটর দিয়া। 4 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে কি কি ইউজ হবে আমি এটা আর বলবো না, এটা আপনারা নিজেরা বের করে নেবেন, ঠিক আছে। আর সলিউশন দেখার আগে অন্তত নিজেরা 1 ঘন্টা ট্রাই করে নিবেন। ওই আগের ফার্স্ট ক্লাসের ওইটা কি আবার কি ট্রাই করার দেখবো নাকি? ফার্স্ট ক্লাসেরটা, হ্যাঁ। ফার্স্ট ক্লাসেরটা তো আমি যদিও বইলা দিছি, এখন আপনাদের ইচ্ছা। অন্য কোনো ভাবে করা যায় না বা এমন কিছু? ফার্স্ট ক্লাসেরটা টাস্ক মানে সপের সিস্টেম যতগুলা ছিল আমি ওগুলা দেখাই দিছি, জাস্ট করে একটা বাদ আছে, সেটা হলো আপনার পয়েন্টার একটা। সার্কেলের প্রথমে কি ফোর সার্কেল লিখছেন? হ্যাঁ হ্যাঁ, ইনপুট এটা হলো যে ফাইন্ড এরিয়া অফ এ সার্কেল, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, ফর ওখানে সার্কেল, এখানে ফর সার্কেল। হ্যাঁ, ইনপুট রেডিয়াস। ইনপুট রেডিয়াস, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হাইট অথবা উইথ। ও এভাবে কাটা যায়, জানতাম না তো। ওকে ওকে। ঠিক আছে, দেখা শেষ। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে? না কারো। আর ভাইয়া আজকে আমি আর কি টপিক নিয়ে পড়লাম ওটা একবার বলে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে পড়ছি ইফ এলস সুইচ কন্ডিশনাল অপারেটর। আচ্ছা ভাই, আপনি যেটা প্যাডটা ইউজ করেন এটা কি ওই যে ওয়াকম প্যাড এগুলা? হ্যাঁ, ওয়াকম প্যাড আমারটা হলো আপনার এক্সপি পেন, জাপানিজ কোম্পানির কোন একটা। আচ্ছা ভাই, কন্ডিশনাল অপারেটর এটা কি আপনি ইফ এলস কি কন্ডিশনাল অপারেটর না, না লজিক্যাল? লজিক্যাল অপারেটর ইফ এলস। ও সরি, ইফ এলস কোন অপারেটর না, ইফ এলস হলো একটা এক্সপ্রেশন বা একটা স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। অপারেটর হলো আপনি, অপারেটর বলতে আপনি কি বুঝতেছেন? অপারেটর মেইনলি হলো যে কাজের সুবিধার্থে বাস্তবিক লাইফে আপনি যেগুলা সিম্বল বা যেগুলা জিনিস আপনি ইউজ করেন সেগুলো অপারেটর, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এন্ড, অর, নট,
ঠিক সেম জিনিস হলো কন্ডিশনাল অপারেটর। সেখানে আমি কি করতেছি, একটা অপারেটর ইউজ করতেছি, যে অপারেটরের সাহায্যে আমার একটা ইফ এলস স্টেটমেন্টের কাজ হয়ে যাইতেছে, বুঝছেন? মানে শর্টকাট বলতে পারি আর কি মানে হ্যাঁ, শর্টকাট বলতে পারি। যেমন আমরা ফার্স্ট ইয়ারে আমি যখন প্রথম সিটি দিয়েছিলাম মানে ক্লাস টেস্ট, তখন আমাদের স্যার কি করছে, স্যার কোশ্চেনের মধ্যে লিখে দিচ্ছে যে কন্ডিশনাল অপারেটরের সাহায্যে 3টা নাম্বারের মধ্যে বড় সংখ্যাটা বের করো। কিন্তু তখন আমি কন্ডিশনাল অপারেটর সম্পর্কে কিছু জানতাম না। এই কন্ডিশনাল অপারেটর সম্পর্কে আমি কন্ডিশনাল অপারেটরটা আমি প্রচুর ইউজ করি, প্রচুর ইউজ করি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মানে অনেক সময় হয় কি যে অনেক বড় লেখা লিখতে ইচ্ছা করে না ইফ এলস এর মাধ্যমে, তখন আমি জাস্ট খালি কন্ডিশনাল অপারেটর লিখে দিলে একই সাথে অনেক লাইনের কাজ হয়ে যায়। এটাই। কন্ডিশনালের ভিতরে যে দেখাইলেন যে নেস্টেডটা মানে এটা জানতাম না, আজকে জানলাম আর কি আবার। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন আপনি, কোনো সমস্যা হয় না। এই টাস্ক 3 করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করে। এই যে আমি একটা টাস্ক দিছি না, টাস্ক 1, যে ফাইন্ড এ লার্জ নাম্বার বিটুইন 3 নাম্বারস, এটা আপনি চাইলে কন্ডিশনাল অপারেটর দিয়ে করতে পারেন, চাইলে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই। আচ্ছা, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনি তো হচ্ছেন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ? হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি মানে সফটওয়্যারের ওদিকে মানে ওই সাইডে যদি যাইতে চাই, তাহলে আমাদেরকে কোন কোন ল্যাঙ্গুয়েজের প্রতি বেশি ইয়ে করতে হবে? আপনি কোন ইয়ারে আছেন এখন, জানতে পারি? ফার্স্ট ইয়ারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ার। আপনার ভার্সিটি কোনটা? সাউথ ইস্ট। আচ্ছা, আপনাকে আমি বলবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাইলেও আপনার প্রথম 2 বছর চোখ বন্ধ করে কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা প্রবলেম সলভ করতে হবে। এটা হলো প্রথম শর্ত, ঠিক ওকে, আছে? এই প্রথম শর্ত মানার জন্য আপনার বেসিক সি জানলেই চলবে, আচ্ছা। ঠিক আছে? পরবর্তীতে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ পরবর্তীতে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন সি জানলে, ওকে। ঠিক আছে? আচ্ছা, প্রথম 2 বছর, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে কম্পিটিটিভ এর কথার কারণে একটা কথা আসলো যে 11 তারিখে আমাদের ভার্সিটিতে একটা মানে কম্পিটিশন আর কি, হ্যাঁ, কম্পিটিটিভ নিয়ে। তো এখন মানে কি করবো বুঝতেছি না। তোমার যে অবস্থা এটাতে তুমি কম্পিটিটিভ বর্তমানে ট্রাই করলে কিছু পারবা না, কিন্তু আমি বলবো পার্টিসিপেট করো, ঠিক আছে? একটু পরিবেশটা তুমি বুঝে আসো যে আসলে পরিবেশটা কেমন, এটা তোমাকে হয় ইন্সপায়ার করবে, নয় তোমাকে একটু ডিমোটিভেট করবে, কিন্তু আশা করি তোমাকে ইন্সপায়ার করার কথা বেশি। ওকে, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইমরান ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোশ্চেন কোশ্চেন ওভাবে নাই, জাস্ট ক্লাসের ব্যাপারটা আর কি, যে তাহলে আমাদের কবে কবে ক্লাস হচ্ছে ভাই, এটা কি ফাইনাল করছি আমরা? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল হলো এরকম যে শুক্র শনি বুধ, শুক্রবার 3টায়, শনিবার 11টায়, বুধবার বিকাল 6টায়। আহ, শুক্রবার শুক্রবার 3টায় ভাইয়া। হ্যাঁ 3টায়। আর শনিবারে কখন হবে? 3টায়? শনিবার 11টায়। আচ্ছা আচ্ছা, 11টায়। আর বুধবারে সন্ধ্যা 6টায়। 6টায় ভাইয়া। আচ্ছা, ঠিক জি, আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এবং ভাইয়া, আপনি আপনারা, ভালো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর টাস্ক গুলো কমপ্লিট করার চেষ্টা করি। ধন্যবাদ। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।